লিখন আমাকে একটা প্রশ্ন করেছে, ভাইয়া আমরা যখন অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ডিডি দেই সেই ক্ষেত্রে স্ল্যাশ ডিডি এই ট্যাগটা দিয়ে আমরা কি করতে পারি? এই ট্যাগটা তোমাদের কোনো ধরনের আইসিটি বইয়ের কোথাও ব্যবহার করা নেই, বাট তারপরও ভাইয়া যেহেতু প্রশ্নটা করেছে একটু বলে দেই। যখনই তুমি এইচটিএমএল এ এই অংশটা ব্যবহার করবে, এই ট্যাগটা ব্যবহার করবে, তুমি একটা প্যারাগ্রাফের মাঝখানে ধরো কোন একটা টার্মকে তুমি ডেসক্রাইব করতে চাও, যেমন একটা প্যারাগ্রাফের অংশটা লাইন ব্রেক দিতে চাও বা অন্যান্য ভ্যালু তুমি ইনক্লুড করতে চাও, এই যে এই ধরনের কিছু বিষয়কে তুমি ডেসক্রাইব করতে চাচ্ছ, তার জন্য ডিডি ট্যাগটা ব্যবহার হয়। যদিও এটা তোমাদের কলেজের কোনো আইসিটি বই নাই, প্রশ্ন করেছো তাই ভাইয়া বুঝালাম। আশা করি লিখন রোল নাম্বার 1767 তুমি তো এই অ্যান্সারটা পেয়েছো। কিউএনএ তে আমি আরেকটা প্রশ্ন দেখেছিলাম যে ভাইয়া জুমে ঢুকতে গেলেই প্রতিবার জুমে একটা নতুন অংশ আসে, প্রশ্নটা একটু ঠিক হয়ে যেত। সামি প্রশ্নটা করেছো, কোনো সমস্যা নেই। যতবার উদ্ভাসের ওয়েব পেজে জয়েন করতে চাই ক্লিক করি ততবারই একটা করে জুম ফাইল ডাউনলোড হয়। মানে জুম ফাইল ডাউনলোডের ব্যাপারটা হচ্ছে কি, মানে তুমি যখন আসছো তখন তুমি দেখতে পাচ্ছ উইন্ডোজ এর জন্য তোমার হয়তো পার্টিকুলারলি সেটা ডাউনলোড করনি অ্যাপটা বা এরকম প্রবলেম। বাট প্রশ্ন যেটা করতে পেরেছো, আমি যেটা বুঝলাম যে মানে তুমি যতবার ক্লিক করছো নতুন করে একটা উইন্ডো ওপেন হচ্ছে, মানে আসলে তখন যে ওয়েব ব্রাউজারটা ব্যবহার করছো সেটা তোমার কাছে পারমিশন চাচ্ছে যে তুমি জুমে কি প্রবেশ করবে কিনা, সেই কারণে এই অংশটা আসছে। সো দেরি করছি না, আমরা বরাবরের মতো আমাদের তাহলে ক্লাসটা শুরু করে ফেলি যেহেতু টাইমের বেশি হয়ে গেছে। সো আজকে আইসিটি লেকচার 21, তোমাদের ভোকালে আমি আছি জাওদ ভাই। সো আমি তোমাদের ক্লাসটা নিতে যাচ্ছি। একই সাথে তোমাদের সবার প্রিয় অর্ক ভাই আমাদের সাথে আছেন। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অর্ক ভাইকে জিজ্ঞাসা করতে পারো। এবং আজকের যে টপিকটা আমি তোমাকে বলে দিতে চাই, আজকের টপিকটা খুবই 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 সাধারণ। আমি তোমাকে এই টপিকগুলো শুধু পড়াবোই না, আমি তোমাকে বলেও দিব টেস্ট পেপারে এখান থেকে প্রশ্নগুলো কিভাবে কিভাবে এসেছে। মেক শিওর আমি কিন্তু প্রশ্নগুলো লিখে দিব না, তোমার কাছে খাতা কলম আছে, তুমি প্রশ্নগুলো একটু মাঝে মাঝে লিখে নাও। আমি বলে ফেলবো প্রশ্নগুলো পটাপট, তোমাকে একটু কষ্ট করে লিখে নিতে হবে। এর পাশাপাশি সবার শেষে যে তোমাকে কিছু সৃজনশীল প্র্যাকটিস করিয়ে দিব, এবং কোন কোন জায়গা থেকে কোন কোন সৃজনশীল তুমি প্র্যাকটিস করবে, কোন কোন বোর্ডে কোন কোনগুলো এসেছিল ভাইয়া সেগুলোও বলে দিব, যাতে তোমার প্র্যাকটিসটা ফুলফিল হয়। সো আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব, তার আগে চলো তোমরা অর্ক ভাইয়ের সাথে কিছুক্ষণ একটু পরিচয় হয়ে নাও, কথা বলে নাও। অর্ক ভাই। ওকে, হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আছি না, ওকে। তোমরা জিজ্ঞেস করছিলে যে ভাইয়া কেমন আছি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরা যেহেতু ভালো আছো। ওকে, এই যে এতক্ষণে তোমরা আমার কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছ যে ভালো। প্রথমে আমি যে জিনিসটা জিজ্ঞেস করি, কারণ অ্যাকচুয়ালি তোমাদের খোঁজখবর তো নিতে হয়, যে এক সপ্তাহ পর পর তোমাদের সাথে দেখা হয়, এই জন্য এক সপ্তাহ কেমন কাটাচ্ছ, যে এই জন্য আর কি জানার বিষয়টা। যাই হোক, যে আমাদের জন্য একটা আনন্দের খবর হলো অনেকদিন পরে জাওদ ভাইয়া আমাদের ক্লাস নিতে আসছেন। দ্যাটস এ গ্রেট থিং। সো ক্লাসটা জোস হবে আই থিঙ্ক। আর আমি তোমাদের কিউএনএতে থাকবো। আর তোমাদের যে কিউএনএতে কোনো প্রবলেম যেসব প্রবলেম তোমরা ফেস করতেছিলে সেসব প্রবলেমগুলো তোমরা যদি কিউএনএ বক্সে লেখো, আই থিঙ্ক দ্যাট উড বি গ্রেট। আমি অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ধরো অনেক সময় কোড রান করতে প্রবলেম হয়, সে কোডটা যে রান করতে প্রবলেম হয় এইচটিএমএল কোডটা, তোমরা যদি সরাসরি কোডটা কিউএনএ বক্সে দিয়ে দাও, আমি তোরা সেটা সলভ করে দেখতে পারবো যে তোমরা কোথাও ভুল করছো কিনা। বাট আমাদের এইচটিএমএলটা কিন্তু মোটামুটি আমরা দেখছিলাম এটা যে অতটা কেস সেন্সিটিভ না, সেরকম কোনো ঝামেলাও করে না, জিনিসপাতি ঠিকঠাক মতো রান হয় মোটামুটি। তারপরে তোমাদের যে সবচেয়ে বড় প্রবলেমটা ফেস করো সেটা অনেকে এইচটিএমএল যে পেজ ক্রিয়েট করা, সেটাতে যদি এখনো প্রবলেম ফেস করো তাহলে তো অ্যাকচুয়ালি খুব খারাপ লাগে। সেটা তোমরা আশা করি সেই জিনিসটাই প্রবলেম হবে না। আর মাঝখানে বলছে ভাইয়া নেট ভালো না, আচ্ছা কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। না, আমাদের এখানে নেট ঠিক আছে, যার কারণে তোমাদের যে নেট কানেকশনটা, তোমরা যদি মোবাইল, আসলে ইদানিং ওয়াইফাইটা বাংলাদেশে খুব খারাপ সার্ভিস দিচ্ছে, যার কারণে তোমরা একটু মোবাইল ডাটা ইউজ করতে পারো যাদের একটু প্রবলেম হয়। আর মোবাইল ডাটার মধ্যে একটু খেয়াল করে নেবা যেটা নেটওয়ার্ক বেশি ভালো সেটা তোমরা ইউজ করার ট্রাই করবা। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ জামিল, সাউন্ড ক্লিয়ার। আর আরেকটা মজার বিষয় কি জানো, যে আজকে আমাদের এইচটিএমএল এর লাস্ট লেকচার। তার মানে হলো আমাদের যে লাস্ট লেকচারগুলো, এটা তো বুঝতে পারতেছো সবচেয়ে ইম্পর্টেন্ট হয়। আমরা তোমাদের কিছু সিকিউ দেখানোর চেষ্টা করি, তারপর একটু কি কি টাইপ জায়গা থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলার চেষ্টা করি, কারণ আমরা যখন পড়াই সবই তো পড়াই দিই, আরো বেশি পড়াই দিই। বাট সেই কয়েকটা জায়গায় আমরা একটু ইমফেসাইজ করি লাস্ট ক্লাসে, যখন আমি তোমাদের প্রোগ্রামিংটা করছিলাম, দেন হলো আমরা যখন চ্যাপ্টার 3 শেষ করছিলাম তখন বলছিলাম, তাই না? তেমনই আজকে যখন চ্যাপ্টার 4 আমরা যেহেতু শেষ করতেছি, সো আমরা যে ইম্পর্টেন্ট কিছু টপিক আর কয়েকটা ভালো ভালো সিকিউ তোমাদেরকে করানোর চেষ্টা করব। সো তোমরা যদি শেষ পর্যন্ত থাকো, আই থিঙ্ক ইট উড বি গ্রেট। আর ক্লাসটা ভালো হবে ইনশাল্লাহ। আর কিউ এন্ড এর জন্য তো আমি আসি। ওকে, চলো তাহলে আমরা শুরু করি বেশি কথা না বলে, ঠিক আছে? আর এরপর থেকে বাসায় কিন্তু সুন্দর সুন্দর ওয়েব পেজগুলো তৈরি করে ফেলবে এগুলা, ঠিক আছে? ওকে জাওয়াদ, শুরু করি থ্যাংক আমরা, ইউ চলো। ভেরি মাচ অর্ক ভাই। তাহলে অর্ক ভাই তোমাদের সাথে একটু কথা বলে দিলেন, খুব চমৎকার ভাবে ভাইয়া কথাগুলো বলেছেন। তো চলো আমরা ক্লাসটা আজকে শুরু করে ফেলি। আজকের ক্লাসটা শুরু করবার আগেই সবার প্রথমে একটা পোল দিয়ে যেই অংশগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, এই যে ছবিটা দেখতে পাচ্ছ,
এই ছবিটার কাঠামোটা কোন ধরনের। আমরা লিনিয়ার পড়েছিলাম, হায়ারার্কিক্যাল পড়েছিলাম, মেশ পড়েছিলাম, হাইব্রিড পড়েছিলাম। এখন তুমি বলবে যে এটা আসলে কোন ধরনের। এখন তোমাকে এটা জাস্ট ছবিটা দেখে বলতে হবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ভাইয়া 20 সেকেন্ড সময় দিয়েছি, অ্যান্সারটা দিয়ে দাও। আর 5 সেকেন্ড বাকি। এবং ভাইয়া পোলটা এন্ড করে দিয়ে দিচ্ছি এখনই। এবং আপনাদের সাথে যদি ভাইয়া রেজাল্টটা শেয়ার করে ফেলি, তবে আপনার রেজাল্টটা দেখতে পাবেন। সো রেজাল্টটা শেয়ার করলে দেখতে পাচ্ছি যে প্রায় 46% এর মতো অ্যান্সারটা এসেছে। যদিও ভাই এক্সপেক্ট করেছিলাম আরেকটু বেশি অ্যান্সারটা আসা যেত। সো লিনিয়ার, হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক, হাইব্রিড। এখন নেটওয়ার্কের বিষয়টা কি, আমরা গত ক্লাসটাতে মেশ পড়েছিলাম এবং মেশের অপর নাম হচ্ছে নেটওয়ার্ক। চিন্তা করো, আমরা যদি বলি তাদের মধ্যে একটা ওয়েব পেজের কাঠামো গঠন আছে, তাহলে ধরলাম একটা ওয়েব পেজ প্রথমটা, এরপরে ধরো দ্বিতীয়টা, ধরো তৃতীয়টা, চতুর্থটা, প্রত্যেকের সাথে কানেক্টেড আছে। এটাকে বলা হয় মেশ কানেকশন। 1 4-এর সাথে আছে, 2-এর সাথে আছে, 3-এর সাথে আছে, 3 সবার সাথে আছে, 2 সবার সাথে আছে, 4 সবার সাথে আছে। এটাকে বলা হয় মেশ কানেকশন। এবং মেশ কানেকশনের অপর নামটা কি, এটা হচ্ছে নেটওয়ার্কস, বা তাই ভাই লিখে দিলাম মেশ। আর লিনিয়ারটা কি, ধরো একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজ মানে পরপর এভাবে করে যুক্ত, এটা হচ্ছে লিনিয়ার। হায়ারার্কিক্যালটা কি, ওই যে ট্রি সংগঠন আমরা দেখেছিলাম, মূল থেকে শুরু করে এরপরে আস্তে আস্তে উপরের দিকে যায়, এরকম পেজগুলো কানেকশন করা, এগুলো কি হায়ারার্কিক্যাল হয়ে যায়। ঠিক আছে। হাইব্রিডটা কি, সবগুলোর মিক্সচার, সবগুলোর হচ্ছে মিক্সচার। তো সেটা হচ্ছে গিয়ে অ্যান্সার। তো সঠিক অ্যান্সারটা হচ্ছে নেটওয়ার্কটা। ঠিক আছে। আশা করি প্রত্যেকটা অংশ তোমাদের কাছে এখন কিছুটা ক্লিয়ার আছে। আমরা এখন যদি যাই ওয়েবসাইটের প্রকারভেদ বুঝবো। এখন ওয়েবসাইট বুঝতে গেলে আগে ওয়েবসাইট বিষয়টা কি সেটা বুঝবো, কারণ ওয়েবসাইটের দুইটা প্রকারভেদ আমরা দেখতেছি, একটা স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা ডাইনামিক ওয়েবসাইট। কোনো কিছু চিন্তা করার আগে তুমি সবার আগেই ছবিটা চিন্তা করো। বাসায় বসে বসে একটা ওয়েবসাইট তুমি ব্রাউজ করতেছো, সেটা একটা ওয়েবসাইট। আর আরেকটা ওয়েবসাইট ভাইয়ারা বানাইতেছি, সেই ওয়েবসাইটে তোমার কোনো দখলদারিত্ব নাই, সেটা কি স্ট্যাটিক ওয়েবসাইট। এখন ব্যাপারগুলো একটু বোঝা দরকার। বোঝার কি বিষয় আছে, চিন্তা করো ওয়েবসাইট বিষয়টা বোঝার আগে আগে আমাদের বুঝতে হয় ওয়েব পেজ কথা যেটা আছে সেটা আসলে কি। এখন ওয়েব পেজের কনসেপ্টটা যদি একটু বলি তখন তোমার কাছে ক্লিয়ার হবে। কিভাবে, দেখো একটা ব্যক্তি যখন একটা ছবি আঁকায়, মানে একটা শিল্পী যখন একটা ছবি আঁকায়, সেটা তার মতো করে সে তৈরি করে। ঠিক তেমনি একটা ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয়ে যায়। ঠিক আছে। তাহলে ওয়েবসাইট কি হচ্ছে, অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয়। মানে তুমি যখন একটা ওয়েবসাইটে যাও, ধরো তুমি ফেসবুকে গেলা, এখন ফেসবুকে যাওয়ার পরে তুমি হোমে গেলে এক ধরনের জিনিসপাতি দেখতে পাও, তুমি অ্যাবাউটে গেলে এক ধরনের জিনিসপাতি দেখতে পাও। এক একটা বিষয় এক এক রকম পেজ আকারে তোমার সামনে আসে। এই যে তোমার স্ক্রিনে যে এক একটা রকম আসে, এগুলোকে পেজ হিসেবে আমরা চিন্তা করি, সেগুলো এক একটা ওয়েব পেজ। তাহলে অনেকগুলো ওয়েব পেজ মিলে যে সংগঠনটা গঠন করে তাকে বলা হয় ওয়েবসাইট। এখন স্ট্যাটিক ওয়েবসাইট বলে একটা কথা আছে, ডাইনামিক ওয়েবসাইট বলে কথা আছে। স্ট্যাটিক শব্দটা কি, স্ট্যাটিক মানেই হচ্ছে গিয়ে স্থির বা স্থবির ওয়েবসাইট। ডাইনামিক মানেই গতিশীল। এখন এই স্থবিরতা কিংবা গতিশীলতা এগুলো আসলে বলতে কি বোঝায়, আমরা যখনই এই অংশগুলোর সাথে চিন্তা করব স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে, ওয়েবসাইটের বিষয়গুলো বুঝতে গেলে আমরা যখন যে সকল ওয়েবসাইট ব্যবহার করছিলাম, এই ওয়েবসাইটগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। ওয়েবসাইটগুলোর বৈশিষ্ট্যটা কি, বৈশিষ্ট্যটা হচ্ছে এই ওয়েবসাইটগুলোর ডেটা মান বা ভ্যালু যাই বলো না কেন, বিভিন্ন বইতে বিভিন্ন শব্দ দেওয়া, এই ডেটার মানগুলো যখন তুমি লোড করে ফেলবা কিংবা চালু করে ফেলবা ইন্টারনেট দিয়ে, তুমি চিন্তা করো চালু করলা, তখন আর পরিবর্তন করতে পারবা না। ডেটার মান লোড করার পর, লোড বা চালু করার পর আর পরিবর্তন করতে পারবা না, আর পরিবর্তন করা যায় না। ঠিক আছে। এখন পরিবর্তন অনেক ধরনের হতে পারে। কি কি ধরনের পরিবর্তন আমরা এর পরের স্লাইডটাই দেখবো, কোনো সমস্যা নাই। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট যদি এই বিষয়টা হয়, এখন তোমার মাথায় একটু আসতে পারে যে ভাই এটা একটু ডিসক্রিপশন করে বোঝান, একটু ডেসক্রাইব করেন
চিন্তা করো অর্ক ভাইয়া যখন ক্লাস নিচ্ছিলেন বা আমি ক্লাস নিচ্ছিলাম, যখন তোমাদেরকে আমরা বুঝাচ্ছিলাম বিষয়টাই, তুমি এইচটিএমএল এ কি সুন্দর মাউসে যে নোটপ্যাডে যে টেক্সট ডকুমেন্ট নিয়ে কোড লিখছিলে, কোড লেখার পর যে রকমেরই তুমি সার্চ ইঞ্জিন ব্যবহার করছিলে বা ওয়েব ব্রাউজার ব্যবহার করছিলে, সেই ব্রাউজার দিয়ে তুমি ছিলে। আমি যেমন গুগল ক্রোম ব্যবহার করছিলাম, তোমাদের অনেকে মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারো, অনেকে মাইক্রোসফট এজ ব্যবহার করতে পারো, অনেকে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে পারো, যেটা তোমাদের বই, এটা এখন আর কেউ করে না আসলে, অনেক আগে। সো এইগুলো করবার পরে তুমি যখন একটা জিনিস যখন তোমার চোখের সামনে আসতো, তুমি কি তখন সেখানে ক্লিক করে করে পরিবর্তন করতে পারতে? না, তোমাকে কোডে যেতে হতো, কোডে যে পরিবর্তন করে করা যেত। কিন্তু ডাইনামিক সাইট, সেখানে কিন্তু মানের পরিবর্তন করা যায়। তুমি ওয়েবসাইটের ওই যে পেজটা তৈরি করলে, সেই ওয়েব পেজেরই ডেটার ভ্যালুকে পরিবর্তন করা যাবে। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটে ভ্যালু পরিবর্তন করতে পারছো না, কিংবা ডেটা যেগুলো দিচ্ছ সেগুলো পরিবর্তন করতে পারবে না, ডাইনামিকে পরিবর্তন করা যায়। এই ব্যাপারটাকে আমি আরেকবার রিপিট করব লাস্টের যে সৃজনশীলটা দিয়েছি সেইখানে, যে যাতে হাতে কলমে তুমি দিতে পারো, ঠিক আছে? সো এখন একটু নর্মাল ধারণা দিলাম। চলো এখন যদি আমরা ডাইনামিক ওয়েবসাইটে যাই, তাহলে ডাইনামিক ওয়েবসাইটে কি বলবো? আমরা বলবো যে সকল ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ডেটার মান বা ভ্যালু যাই বলো না কেন, এই যে ডেটার মান বা ভ্যালু যাই বলো না কেন, লোড বা চালু করার পর, লোড বা চালু করার পর পরিবর্তন করা যায়, করার পর পরিবর্তন করতে পারি, পরিবর্তন করতে পারি, করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ডাইনামিক ওয়েবসাইটের অংশগুলো। তাহলে এখন যদি ভাইয়া বলি এইখানে প্রশ্নটা কি আসে, সবার প্রথমে প্রশ্নটা লিখে দেই। সবার প্রথমে স্ট্যাটিক ওয়েবসাইট বলতে কি বোঝো? ওয়েবসাইট বলতে কি বোঝো? বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন তুমি নিজেই বুঝতে পারতেছো, ডাইনামিক ওয়েবসাইট বলতে কি বোঝো? ডাইনামিক ওয়েবসাইট বলতে কি বুঝো, এটা আরেকটা। এরপরে তোমাকে আসবে স্ট্যাটিক ওয়েবসাইট বা ডাইনামিক ওয়েবসাইট এর সুবিধা অসুবিধা। ভাইয়া প্রত্যেকটাই বলে দিব, টেনশনের কিছু নাই। সুবিধা ও অসুবিধা, অসুবিধা বলতে কি বুঝছো সেগুলো। এরপরে তোমাকে বলবে স্ট্যাটিক ওয়েবসাইটের, স্ট্যাটিক ওয়েবসাইট এর সুবিধা ও অসুবিধা কি সেটা বলবে। স্ট্যাটিক ওয়েবসাইট, ফাইনালি যে প্রশ্নটা সবসময় খতে আসেই আসে, স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ডাইনামিক ওয়েবসাইট এর মধ্যে তুলনা করতে বলে। তাহলে কোন কোন প্রশ্নগুলো এখান থেকে আসবে সবগুলো বলে দিলাম। এখন তুমি চিন্তা করো, স্ট্যাটিক ওয়েবসাইটে সর্বদা তোমার যে ডেটা কিংবা তোমার যে কন্টেন্ট থাকবে, সেই ডেটা কিংবা কন্টেন্ট কিন্তু নির্দিষ্ট আছে, মানে তুমি যতটুকু দিচ্ছ ততটুকুই থাকছে। এটা তাহলে তার একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, তুমি যে ব্যবহার করতেছে, যে ব্যবহারকারী, তুমি হইতে পারো, আমি হইতে পারি, যেই বলে, সে কিন্তু কোনো ধরনের তথ্য পরিবর্তন করতে পারবে না। যেমন ধরো আমি চ্যাটের মধ্যে তোমাদের উদ্ভাস রিলেটেড অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি, ভাইয়া এইটা দরকার, ওইটা নাই, এটা নাই, সবকিছু। সো সবার শেষে আমরা যদি দেখি যে নূর আমাদেরকে হচ্ছে গিয়ে একটু জানাইছে কিছু একটা ওর সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে নূরের ব্যাপারে বললাম যে আমি একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করবার পরে নূর কিন্তু বাসায় বসে আমার এই মানটা চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? সেটা কি? তাহলে আমরা কেউ কোনো পরিবর্তন করতে পারি না, কোনো সমস্যাই হবে না। তাহলে সেই ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন করা যায় না। আবার এই ক্ষেত্রে পরিবর্তন না করা গেলে তোমরা দেখছো কোড লিখছি, রান করছি, ফাস্ট চলে গেছে, কিন্তু দেখো তুমি ফেসবুকে ঢোকার সময় সেটা একটু লোড হয়, আস্তে আস্তে আসে, হোম পেজে এখানে লোড হতে থাকে, তাহলে কি একটু দেরি হয়। তাহলে ডাইনামিক ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে আমরা কি বলবো? একটু ধীরে লোড হয়। একই সাথে যদি বলি যে এই ধরনের ডেটাবেস গুলো যখন তৈরি করতেছি, কেবলমাত্র সার্ভার থেকে যখন ক্লায়েন্টের ব্যাপারটা আমরা যদি বুঝি যে ক্লায়েন্ট আর কমিউনিকেশন করতে পারে। এখন সার্ভার কি সেই বিষয়টা ভাইয়া ঠিক 2 স্লাইড পরে বোঝাবো, যে একমাত্র কমিউনিকেশনটা হয়। তাহলে সুবিধাগুলো কি?
তৈরি করতে খরচ কম, কোনো সমস্যা হয় না। ওয়েবসাইট উন্নয়ন আর নিয়ন্ত্রণ নিজের মতো করতে পারবা, কোনো প্রবলেম হচ্ছে না। খুব সহজেই একটা সার্চ ইঞ্জিন যুক্ত করতে পারবা। সার্চ ইঞ্জিন কি, ব্রাউজার কি, এটা নিয়ে তোমাদের সারা জীবনের প্রশ্ন ভাইয়া। এই বিষয়টাও ঠিক 3 স্লাইড পরে বুঝাবো, টেনশনের কিছু নাই। আর এই বিষয়টা কি, নেট স্পিড খুব কমও যদি হয় তাহলেও কিন্তু কি দ্রুততার সাথে তুমি ডেটাগুলো নিয়ে কাজ করতে পারবা। এটা স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধাগুলো। আর ডাইনামিক ওয়েবসাইটের সুবিধাগুলো কি, ব্যবহারকারী তোমার যত চাহিদা আছে সেই অনুযায়ী তুমি ডেটা পরিবর্তন করতে পারবা ডাইনামিকে। স্ট্যাটিকে কোনো ডেটার পরিবর্তনের সুযোগই নাই। তথ্য বা বিষয়বস্তু তুমি যদি আপগ্রেড করতে চাও নিজের মতো করে বা আপডেট করতে চাও, সেটাও কিন্তু করা পসিবল খুব দ্রুত। এরপরে তোমার কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা আছে। তুমি যদি কোনো ইনপুট দিতে চাও, সেই অংশগুলোর পাশাপাশি অনেক বেশি তথ্যবহুল তুমি করতে পারবে। অসুবিধাও আছে, খরচ আছে, উন্নয়ন নিয়ন্ত্রণ অনেক জটিল ধরনের হবে, ডেটাবেজের ফলে ব্রাউজার লোড হতে অনেক বেশি সময় লাগবে। তাই প্রতিটা প্রশ্ন এখানে যতগুলো বললাম এতক্ষণ, একটা টপিক পড়াইছি, ওয়েব পেজ বলতে কি বোঝো, ওয়েবসাইট বলতে কি বোঝো, স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে, ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে, আর এখান থেকে আসা 5টা সবচেয়ে বেশি প্রশ্ন। সো এই বিষয়গুলো যদি একটু আপনারা বুঝে থাকেন, যারা প্রথমবারই বুঝে গেছেন একটু হ্যান্ড রেজ করেন, যে বোঝেন নাই সে চ্যাটে লিখবেন যে কোন জায়গাটা স্পেসিফিক্যালি বোঝেন নাই। ডাটা পরিবর্তন, ইনফরমেশন, অবশ্যই ভাই একটা ইনফরমেশনের এই জায়গাটা একদম মানে কথা হিসেবে না, মানে তুমি যে ডেটাটা দিচ্ছ সেটাই ইনফরমেশন আকারে তাকে প্রকাশ করছো। সো এখানে তুমি চেঞ্জ করতেই পারবা, নো প্রবলেম। আপনার এরপরে যদি একেবারে পারফেক্টলি আমাকে জানাও যে কোন জায়গাটা বোঝা হয়নি, সেটা আমাকে জানাইলে আমার জন্য ক্লিয়ার হয়ে যায়। দেরি করে জয়েন করে যদি বলো ভাইয়া শুরু থেকে আবার বলেন, এটা আমার জন্য একটু কষ্ট। ভিডিওটা আবার থাকবে, কোনো সমস্যা নাই, সেখান থেকে আপনি বুঝে নিন, আরেকবার দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে এই পার্থক্যগুলো সবগুলো বললাম এতক্ষণ, আশা করি সবগুলো ক্লিয়ার হয়েছে। তাহলে চলেন, যদি ক্লিয়ার হয় আমাকে তাহলে পোল 2 নাম্বারটা সবার আগে বলে ফেলবার কথা। মাত্র পড়ালাম সবগুলো অংশ, এইখানে সব পারার কথা। জাওয়াদ, জি ভাই, শুনতে হ্যাঁ, পাচ্ছি। আমি একটু বলি ওদেরকে জি। যে আচ্ছা, যে তোমরা অনেকে দেখি চ্যাট বক্সে পুরা লিখতেছো যে ভাইয়া উদ্ভাসের ওয়েবসাইটটা কি ডাইনামিক ওয়েবসাইট কিনা বা এরকম কিনা। আচ্ছা, তোমরা একটু খেয়াল করে দেখো যে এস্থেটিক ওয়েবসাইট কি, ধরো তুমি, আমি কোনো ওয়েবসাইট বানাইছি, তুমি জাস্ট দেখতে পাচ্ছ, তুমি এর কিছু চেঞ্জ করতে পারতেছো না। এখন তুমি চেক করে দেখো তো, তুমি উদ্ভাসের যখন ওয়েবসাইটে যাচ্ছ তখন তুমি কি তোমার মোবাইল নাম্বারটা ইনপুট দিতে পারতেছো না, তারপর তুমি চাইলে কি আবার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারতেছো না। এই যে অপশনগুলো তোমাকে দেওয়া হয়েছে, মানে তুমি একজন ইউজার, তুমি কিন্তু উদ্ভাসের ওয়েবসাইটটাই যাই কিছু একটা চেঞ্জ করতে পারতেছো, তোমার ইনফরমেশন গুলোই তুমি চেঞ্জ করতে পারতেছো তো। অতএব যেহেতু তুমি এইটাকে চেঞ্জ করতে পারতেছো, মডিফাই করতে পারতেছো, তার মানে এই জিনিসটাকে আমরা বলতে পারি একটা ডাইনামিক ওয়েবসাইট। আশা করি বিষয়টা এখন সবাই বুঝতে পেরেছি, রাইট? ওকে, থ্যাংক ইউ জাওয়াদ। থ্যাংক ইউ অর্ক ভাই। একজন বলতেছে ভাই ফর্ম ডিজাইন কি আজকে পড়ানো হবে? লাস্ট ক্লাসে পড়ানো হয়ে গেছে, কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিন। লাস্ট ক্লাসে সবগুলো বাটন সহ ভাইয়ারা পড়িয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি আপনাদের সাথে শেয়ার করি, এই তো পারা গিয়েছে যে ভ্যালু চেঞ্জ করা যাচ্ছে না, ডাটার পরিবর্তন করা যায় না, সেটা কি? সেটা তো স্ট্যাটিক ওয়েবসাইট, এটা তো মাত্র বললাম। এখন www, এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইউআরএল, যেটাকে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর দুইটা হিসেবে চিহ্নিত করা হয়। তো এইগুলো বলতে কি বোঝায় সেগুলো এখন বুঝবো। সো অনেকে 88% দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি কিছুটা হলেও তোমার আইডিয়া হয়েছে। আর অর্ক ভাই তো আরো চমৎকার ভাবে তোমাদের ব্যাখ্যা দিলেন। চলো তাহলে আমরা যদি এই পর্যন্ত বুঝি, এর পরের অংশটায় যাই। এই যে ওয়েবসাইট একটা অংশ, তুমি যখন ডিজাইন করতে যাচ্ছ, একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছ, সবার প্রথম অপশনটা হচ্ছে ওয়েবসাইটটা ডিজাইন করা। তুমি যখন পাবলিশ করতে চাও, ব্যাপারটা হচ্ছে ধরো তুমি একটা ওয়েবসাইট তৈরি করলে এবং ওয়েবসাইটটা হবে এইরকম যে আমার, অর্থাৎ আমি লকডাউনে বসে বসে যেসব মুভি দেখছি সেই মুভিগুলোর একটা রিভিউ, একদম বেস্ট লেভেলের। কোনো আমার যে যারা রিডার থাকবে তারা এসে বসে বসে করবে কোন কোন মুভি কেন ভালো লাগছে এরকম। তাহলে বললাম যে আমার ওয়েবসাইটটা যখন ঢুকবে আমার একটা হ্যান্ডসাম ছবি দেওয়া থাকবে, তারা আমাকে দেখতে পাবে একদম, ঠিক আছে? একদম শুরুতে ধরো আমার নাম টাম দিয়ে একদম ঝাকাস করে আমার একটা ছবি দেওয়া, এরপরে দেওয়া থাকবে আমার ব্যাপারে, এরপরে বিভিন্ন ছবির অংশ বলা। এই যে ডিজাইনটা, ওয়েবসাইটের ইন্টারফেসের অংশটা, এই বিষয়গুলো কিন্তু ডিজাইনের অংশ অন্তর্ভুক্ত। এছাড়াও আরো বিষয়বস্তু আছে, কোথায় কোন বাটন থাকবে, কোনটার কি কাজ হবে, আমরা কারোর সাথে কোথায় লিঙ্ক আপ করবো, এগুলোও ডিজাইনের আওতাভুক্ত। কিছুক্ষণ পরে ভাইয়া ব্যাপারগুলোকে বিস্তারিত বলবো। এরপরে বলা একটা ডোমেন নাম নিবন্ধন করা। দেখো, ডোমেন নাম কথাটা তুমি ভুলে ভুলে যাও, তুমি জাস্ট নামটা চিন্তা করো।
তোমার আমার প্রত্যেকের একটা আলাদা নাম আছে, কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমার মতো হাজারটা জাওয়াদ আছে, একই নামে অনেক জাওয়াদ আছে। কিন্তু আমরা যদি চিন্তা করি যে একদম নির্দিষ্ট করে করে পৃথিবীর সব কম্পিউটারকে বা সবগুলো ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইসকে যদি আমরা আলাদা করতে চাই, প্রত্যেকের আলাদা একটা নাম যদি আমরা দিয়ে দিই, প্রত্যেকের একটা আলাদা নাম, প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা। ধরো ফেসবুক নামে তুমি ওয়েবসাইট খুললা, মার্ক জুকারবার্গ একটা খুললো, দুইটা কিন্তু একই হয়ে গেল। তাই এই ক্ষেত্রে ডোমেন নাম এক হতে পারতেছে না। কিছুটা আইডিয়া পাচ্ছ? ভাইয়া একটু পরে আরো বিস্তারিত বলবো। একটা সার্ভার বলে একটা বিষয় আছে। সার্ভার বিষয়টাকে নিজের বাবা মার সাথে তুলনা করো। তোমার যখন যা লাগবে সেই বিষয়গুলো তুমি কার কাছে জানো? বাবা মার কাছে জানো। এখন তোমার আবদার গুলোকে ভরণ পোষণ করা এবং তোমাকে বাঁচিয়ে রাখা, সেই বিষয়গুলোর দায়িত্ব কার? তোমার বাবা মা। তাহলে সার্ভার বিষয়টা এইরকম, তোমার ওয়েবসাইটটাকে লালন পালন করে রাখা, সবাই যেন এর সাথে কানেক্টেড হতে পারে, সেই বিষয়টা সার্ভার তোমাকে নিরাপত্তা দিবে। সার্ভার বলতে কি বুঝি আসতেছি। সর্বোপরি শেষ পর্যায়ে সার্ভারটিকে আপলোড করা, মানে করতে হবে কোথায়? আমরা সার্ভারে আপলোড করতেছি। এর পাশাপাশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন বলতে কি কি বোঝায় সেগুলোর একটু থিওরি তোমরা পাইছো, অর্ক ভাই তোমাদেরকে এর আগের ক্লাসগুলো তো কিছুটা বলেছে। সেটা কি? সার্চ ইঞ্জিন হিসেবে আমরা বিভিন্ন অংশ ব্যবহার করি, যেমন গুগল হইতে পারে, বিং হইতে পারে। কোনো কিছু সার্চ দিচ্ছি যে এই জায়গাটায়, এটা কিন্তু আবার ওই ফিজিক্সে যখন তুমি সেকেন্ড পেপারে কার্নোস ইঞ্জিন পড়ছো, যে সেখানে তাপগতিবিদ্যার ইঞ্জিন ঘুরে ঘুরে আমরা ব্যবহার করব, ওই ইঞ্জিন না ভাই। কোন একটা জিনিস সার্চ দিতে চাচ্ছ, তাই সার্চ ইঞ্জিন তালিকাভুক্ত করে দেওয়া। যে এখন অর্ক ভাইরা বলবেন না ভাই এগুলো এখন বোঝা যাবে না, ভাইয়া কি বলতেছে কিছুই বুঝলাম না, তার জন্য ভাই আমার একটাই কথা, ওকে বাড়ি আমি তোমাকে বোঝাবো, এক্ষুনি বোঝাচ্ছি। এর পরের স্লাইড গুলোতে আস্তে আস্তে আসতেছি, ঠিক আছে? টেনশন করবার কিছু নেই। দেখো এই জায়গাটায় চলে আসছে ইউআরএল, আইপি অ্যাড্রেস, এরপরে তোমার ডোমেন নেম, এই সবগুলো কনসেপ্ট। এখন ইউআরএল এর বিষয়টা, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, এই অংশগুলো যে আছে সেগুলো আসলে কিভাবে কাজ করে সেগুলো বোঝাটা ঠিক যেমন জরুরি, ঠিক তেমনি অন্যান্য কনসেপ্ট গুলো আমাদের জন্য খুব জরুরি। যেমন তুমি যখন এই ক্ষেত্রে বিষয়গুলো বলবে, অর্থাৎ ইউআরএল এই কথাটা বলবে, এইটার ফুল ফর্ম হিসেবে আমরা যদি বলি অনেক কিছু এখানে যুক্ত আছে। যেমন ধরো আমি বললাম ইউআরএল, এটার বিভিন্ন বইতে বিভিন্ন নাম দেওয়া আছে, সবাই সবার মতো ব্যবহার করে, তুমি যেটা খুশি সেটা দিও, টেনশন তেমন কিছু নেই, তোমাদের জন্য অলমোস্ট সেমই। ইউনিভার্সাল, ইউনিভার্সাল, অনেকে বলে থাকে ইউ এর জায়গায় ইউনিফর্ম, কোনো ব্যাপার না, ইউনিফর্ম। এটার জন্য আবার অর্ক ভাইরা জ্বালাও না ভাই পরীক্ষায় কোনটা দিব, ইউনিভার্সাল না ইউনিফর্ম, তুমি যেটা খুশি সেটা দিতে পারো, তোমাদের জন্য এত প্যারার কিছু নাই। রিসোর্স লোকেটর, রিসোর্স লোকেটর, লোকেটর, এখন এটা কি বোঝায় এখনই আসতেছি, এখনই বোঝাবো। এই ব্যাপারটা কি হচ্ছে, ধরো প্রত্যেকটা ওয়েবসাইট তুমি যে কল্পনা করতেছো সেই ওয়েবসাইটের একটা সুনির্দিষ্ট একটা ওয়েব অ্যাড্রেস আছে, যার সাথে ওয়েবসাইট যে যে পেজগুলা, তাদেরকে আমরা যে ওয়েব ব্রাউজারটা ব্যবহার করতেছি তার সাথে খুঁজে বের করা যায়। ধরো গুগল ক্রোম দিয়ে আমরা সেটাকে খুঁজে বের করতে পারি। এই যে ওয়েব অ্যাড্রেসের পেছনে একটা আইপি অ্যাড্রেস থাকে। এখন আইপি অ্যাড্রেসটা কি? তুমি আমি ভাই কথা বলতেছি কি আলফা নিউমেরিক কোড ব্যবহার করে, মানে ধরো আমরা নাম ব্যবহার করি বিভিন্ন নামে, যেমন www.udbhash.com এরকম। এখন কম্পিউটার কি নিজেকে নিজে কিভাবে চিনে জানো, বা অন্যান্য অংশ আরেকটা কম্পিউটারের সাথে, তারা তো বিভিন্ন ডেটা দিয়ে চিনে, মানে বিভিন্ন ডেটা ব্যবহার করে করে। এখন 192, তুমি জানো কম্পিউটার শুধুমাত্র দুইটা বিট ব্যবহার করে, 0 আর 1। 1 কে ইন্ডিকেট করবার জন্য সে বিট ব্যবহার করে, 9 কে ইন্ডিকেট করবার জন্য বিট ব্যবহার করে, 2 কে ইন্ডিকেট করবার জন্য বিট ব্যবহার করে, বাইনারি। এখন এই সংখ্যাগুলোকে ব্যবহার করে প্রত্যেকটা কম্পিউটারের একটা করে নাম দিয়ে অ্যাড্রেস, সেটা সংখ্যা আকারে দেওয়া থাকে। এখন তুমি তো ভাই মনে রাখবা না বিষয়টা, তুমি কিভাবে মনে রাখবা না? তোমার কিন্তু মনে রাখার কথা না যে ভাইয়া উদ্ভাসের ওয়েবসাইটটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। বাই দ্য ওয়ে এটা কিন্তু উদ্ভাসের আইপি অ্যাড্রেস না, আমরা এমনি জাস্ট এটা দিছি, হ্যাঁ। সো এইভাবে তো আমরা মুখস্থ রাখি না, আমরা কি রাখি www.udbhash.com, আমরা উদ্ভাসের যে বিষয়টা দেখব। এখন এই ইউনিভার্সাল রিসোর্স লোকেটরের বিষয়টা কি? ইন্টারনেটে যখন তুমি ওয়েব অ্যাড্রেস লিখতেছো এবং এন্টার চাপ দিচ্ছ, তার মাধ্যমে কিন্তু অনেক বিষয় দেখা যায়।
এখন আমরা বলতে পারি এই যে আইপি অ্যাড্রেস গুলো আছে সেগুলো কিন্তু আলফা নিউমেরিক কোড, অর্থাৎ এখানে ক্যারেক্টার থাকতে পারে, যেমন উদ্ভাস এরকম আছে। অনেক ওয়েবসাইট দেখবা একটা নাম দেবার পরে 1 2 3 এরকম দেওয়া, যেমন ধর একটা ওয়েবসাইট বললাম হচ্ছে গিয়ে goodwork123.com, এরকম একটা ওয়েবসাইট ধরো তুমি চিন্তা করলে, তাহলে তুমি নামও দিতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে সেখানে আলফা নিউমেরিক কোড দ্বারা আমরা সম্ভবত ডোমেন নেমের যে কনসেপ্ট অর্থাৎ তার নামটা সেটাকে ইন্ডিকেট করি। এর পাশাপাশি আমরা যে ওয়েব অ্যাড্রেস নামে ইন্ডিকেট করতেছি এটাকে বলে থাকি ইউআরএল। এই ইউআরএল এর অনেকগুলো অংশ আমরা দেখব, অনেকগুলো অংশ আছে, এর মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে ইন্ডিকেট করব। ইউআরএল এর পাশাপাশি এই জায়গাটায় আরো কিছু বিষয় আছে, যেমন এইচটিটিপি আমরা এখন দেখব, যেমন এইচটিটিপি আছে। এইটার এইচটিটিপি যদি বলি, ধরো এইচটিটিপি এটার ফুল ফর্ম মাঝে মাঝে পরীক্ষায় আসে, সেটা কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখানে ইংলিশের বড় হাতের টি দেওয়া উচিত, এখানে বড় হাতের টি দেওয়া উচিত, যেহেতু বড় হাত দিয়ে লিখছি আর কি। হ্যাঁ, প্রোটোকল। এখন এটা কিভাবে কাজ করে বুঝবো, আগে ইউআরএলটা বুঝে আসি। এই যে আমরা তার নামটাকে ইন্ডিকেট করতেছি, তাকে যে রিসোর্স হিসেবে লোকেশন আকারে তাকে ইন্ডিকেট করব, তার বিভিন্ন অংশ থাকবে এই ইউআরএল এর। তাহলে কিভাবে কি কোন কোন অংশ থাকবে, এই অংশটা আমরা বলতে পারছিলাম তার আইপি অ্যাড্রেস হিসেবে, যেটা কম্পিউটার তার মতো করে নাম জানে, ঠিক আছে। আর আমরা কি, আমরা একটা আলফা নিউমেরিক কোড ব্যবহার করে বা তার নাম দিয়ে সেটা কি ডোমেন নেম ব্যবহার করে জানি। এখন এরকম তো একটা সিস্টেম থাকা উচিত যে ভাই আপনি ধরেন ডোমেন নেম লিখবেন, কম্পিউটার সেটাকে চেঞ্জ করে নিয়ে নিজের আইপি অ্যাড্রেস বুঝতে পারবে। আবার আপনি কি করবেন, আপনি আইপি অ্যাড্রেস দিবেন, কম্পিউটার আপনার ডোমেন নেম বলবে। তোমাদের হয়তো মনে থাকার কথা, আমরা চ্যাপ্টার 3 যখন পড়াচ্ছিলাম, চ্যাপ্টার 3 এর পাশাপাশি চ্যাপ্টার 5 যখন পড়িয়েছিলাম, তখন কি বলেছিলাম? অ্যাসেম্বলার বলে একটা জিনিস পড়িয়েছিলাম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে মানুষ একটা জিনিস বোঝায়, অ্যাসেম্বলার কি করে, কম্পিউটারের বোঝার মতো একটা কোডে রূপান্তর করে দেয়, কম্পিউটার সেটা বুঝে। ডিএনএস, ডোমেন নেমিং সিস্টেম, বিষয়টা কি? এই ডিএনএসটা হচ্ছে তুমি যখন একটা কাজ করতেছো, ধরো এই যে এখানে ডিএনএস লিখলাম, ডোমেন নেমিং সিস্টেম। এটা কি করে, এখানে হচ্ছে তুমি যখন তাকে ডোমেন নেমটা দাও, এই যে ডোমেন নেমটা কি, উদ্ভাস.com, এভাবে তুমি দিছো উদ্ভাস, ঠিক আছে। সো ডোমেন নেমটা তুমি দেওয়ার পরে সে তোমার আউটপুট দিবে কি জানো, আইপি অ্যাড্রেস দিয়ে দিবে। তাহলে তুমি কম্পিউটারে ডোমেন নেমটা ইনপুট দিলা, কম্পিউটার ডিএনএস এর এই অংশটাকে ব্যবহার করে নিজের বোঝার মতো আইপি অ্যাড্রেস পরিবর্তন করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। আবার আরেকটা আছে রিভার্স ডিএনএস। ভাইয়া যে কথাটা বলতেছে এটা জীবনে পরীক্ষায় আসে নাই, কিন্তু এটা বইয়ে একবার উল্লেখ আছে, তাই ভাইয়া বলে দিচ্ছি। পুরো ফুল ফর্মটা অনেক বইতে বলা নেই, বাট একটু বলে দিলাম। রিভার্স ডিএনএস কি করবে, তুমি আইপি অ্যাড্রেস দিবা, সে তোমাকে ডোমেন নাম বলে দেবে। সিম্পল জিনিস। এই বিষয়গুলো যখন আবার আমাদের মতো ইঞ্জিনিয়ারিং সেকশনে আসবো তখন এগুলো বোঝা যাবে, কোনো সমস্যা নেই, বা ভার্সিটিতে পড়ো তখন বুঝবে। এখন আমরা একদম বিস্তারিত জানবো এইচটিটিপি কি, ডোমেন নেম কি, ডোমেন নেমের কোন কোন অংশ, আইপি অ্যাড্রেস কোথায় কি কাজ করতেছে, সবকিছু। বাট এই আইপি অ্যাড্রেসের এই অংশটাতে যদি আমরা বলি, যখন আমরা ব্যবহার করছি যে আইপি অ্যাড্রেস হিসেবে, সেটার কিছু অংশ থাকছে এবং সেগুলো আমাদেরকে বুঝতে সহায়তা করছে। সেগুলো কি হিসেবে, আমরা আসলে একটা কম্পিউটারকে যখন ইন্ডিকেট করি তার আইপি অ্যাড্রেস গুলো বোঝার জন্য, আইপি অ্যাড্রেসকে সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি আমরা, এটাকে সাধারণত দুইটা ভাগে ভাগ করি। একটা অ্যাড্রেস কি, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক আইডি। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে হোস্ট আইডি, হোস্ট আইডি। খুব ভালো মতো বুঝবা ভাইয়া, একবার বুঝাই দিব একবারই বুঝা যাবা। এই যে বিশ্বব্যাপী আইপি অ্যাড্রেস, এটা তো তাহলে একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান থাকা উচিত যে সবাইকে নির্দিষ্ট মতো বন্টন করে দিবে। ধরো এখন তুমি ক্লাস করতে চাও, এখন তুমি উদ্ভাসের ক্লাস করতে গেলে কোনটা করতে চাও, এখন দেখা গেল তুমি বললা যে আচ্ছা আমি ক্লাস করব, তো আমি হচ্ছে গিয়ে জাওয়াদ ক্লাসটা করবো। এখন আমি তো হইতেছে দেখা গেল অ্যাডমিশনেরও ক্লাস নিচ্ছি, আমি আবার ফিজিক্সেরও ক্লাস নিচ্ছি, তোমাদের আইসিটিরও ক্লাস নিচ্ছি। এখন কি হয়ে গেল, তুমি আমার ক্লাস করতে কি তিনটাই করবা না, তুমি শুধু আইসিটি করতে চাও। তাহলে উদ্ভাসের একটা ব্যক্তিবর্গ আছে যারা জানে যে তুমি আমার কোন ক্লাসটা করতে চাচ্ছ, সেটা তোমাকে দিবে। ঠিক তেমনি আইপি অ্যাড্রেস লোকেট করবার জন্য একটা প্রতিষ্ঠান আছে, মানে আইপি অ্যাড্রেস বরাদ্দের জন্য একটা কাজ পরিচালনা করে একটা অথরিটি, এদেরকে বলা হয় IANA। আয়া না অনেকে বলে থাকে। সো এটার ফুল ফর্মটা কি, এটা পরীক্ষায় আসে, ইন্টারনেট
অ্যাসাইনড নাম্বারস অথরিটি, ঠিক আছে। তাহলে এই যে অথরিটিটা তারা যে আমাদেরকে দিচ্ছে, তাহলে এইটাকে আমরা বলি তারা দুইটা ভাগে ভাগ করে আইপি অ্যাড্রেসটাকে। যেমন ধরো তোমারে আমি একটা আইপি অ্যাড্রেসের উদাহরণ দিই, ধরো বললাম 203 ডট বললাম 91.139.2 এরকম একটা ঠিকানা বললাম। তাহলে এই যে শুরু থেকে বামের এই শুরু থেকে 3টা ডট পর্যন্ত যে ডেটাটা, এই যে সংখ্যাগুলো, এগুলা কি বোঝায়? এগুলা হইল নেটওয়ার্ক আইডি। কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত আছে সে, সেটা বোঝায়। এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। আর আরেকটা কি, বা নেটওয়ার্ক অ্যাড্রেস, বা এটাও বলতে পারো অনেকে আইডি, এটাকে নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবেও চিন্তা করে, কোনো সমস্যা নেই। আর বাকি যেটা থাকবে এই ডটের পরে যতটুকু সংখ্যার যে অংশটা থাকবে সেটাকে বলা হয় হোস্ট অ্যাড্রেস। হোস্ট অ্যাড্রেস, তোমার অ্যাড্রেসের অংশটা সেখানে ইন্ডিকেট থাকবে। এটা নরমাল বিষয়। এখানে মাঝে মাঝে পরীক্ষা এরকম প্রশ্ন দিবে, প্রশ্ন দিয়ে তোমাকে বলবে এখানে নেটওয়ার্ক আইডি কতটুকু, এখানে হোস্ট অ্যাড্রেস বা হোস্ট আইডি কতটুকু, সেটা তোমাকে বলতে। তো এতটুকু আশা করি অবজেক্টিভের সামনের পরীক্ষা আসলে এটা তোমরা পারবা। আমি বরং আরো অনেক বেশি বলে ফেলছি, বইগুলোতে এত কিছু বলা নাই, তারপরও বলে দিলাম পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাহলে চলো আমরা এখন একেবারে বিস্তারিত ভাবে বুঝবো কোনটার ক্ষেত্রে কি বোঝায়, মানে ইউআরএল এর বিভিন্ন অংশ। ধরো ভাইয়া এখন কিছু অংশ লিখি, তোমাদের একটা বইয়েরই একটা উদাহরণ দিব। যেমন ধরো লিখলাম http ডট, এরপরে লিখ www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা কি? ধরো আমি বললাম হচ্ছে গিয়ে অর্ক ভাই, ঠিক আছে, আমি লিখলাম অর্ক, AURKO, অর্ক ভাই। সো অর্ক ভাই বিডি লাইন এন্টারপ্রাইজ, অনেক বড় ডোমেন নেম নিলাম, ডট কোম্পানি, সিও কর্পোরেশন হিসেবে আমার অর্ক ভাইয়ের হচ্ছে গিয়ে বিজনেস অনেক বিভিন্ন দিকে বিস্তৃত, ধরে নিলাম ইউকে তেও ভাইয়ার বিজনেসের এই অংশটা আছে। এখন এগুলা কোনটা কি বোঝাবে সেটা আমরা দেখব, কোনো সমস্যা নাই। সবার প্রথমে আমরা দেখব একটা জিনিস, এই যে এই অংশটাকে বলা হয়, এই যে এই অংশটাকে বলা হয় 1 নম্বর দিয়ে আমরা বললাম এটাকে বলা হয় প্রোটোকল। প্রোটোকল, এটা ভালো মতো বুঝে রাখো, এটা থেকে প্রশ্ন মানে বন্দুকের গুলির মিস আছে, এখান থেকে অবজেক্টিভের উদ্ভাসের প্রশ্নের মিস নাই, একটু ভালো মতো বোঝো। এই যে প্রোটোকল আছে, এই প্রোটোকলটা কি? বেশিরভাগ ক্ষেত্রে দেখবা ওয়েবসাইট যখন শুরু হবে, শুরুটা হয় এইচটিটিপি দিয়ে। এছাড়াও এইচটিটিপির পাশাপাশি ভাই এফটিপি বলে একটা কথা আছে, এইচটিটিপিএস বলে একটা কথা আছে। ভাইয়া এগুলো বুঝাবো, আগে এইচটিটিপিটা বোঝো। এই বিষয়টা কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা এর আগের স্লাইডে লিখে দিলাম। ইন্টারনেটের মাধ্যমে ওয়েব পেজগুলোকে যদি তুমি ট্রান্সফার করতে চাও, মানে আরেকজন যদি এটাকে দেখতে চায়, তাহলে এই প্রোটোকলটা মূলত ব্যবহার করা হয়। আবার অন্যান্য প্রোটোকল গুলোর মধ্যে আরো কি কি আছে, এর পাশাপাশি তুমি ব্যবহার করতে পারবা এফটিপি, আবার তুমি ব্যবহার করতে পারবা এইচটিটিপিএস। এখন অর্ক ভাইরে প্রশ্ন করবা, ভাই এইচটিটিপিএস, এফটিপি, এইচটিটিপি এগুলোর মধ্যে পার্থক্য কি বলেন? বলতেছি, একটু দাঁড়াও, আমি এখনই বলতেছি। এফটিপি এটা কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল, লিখে দেই, ফাইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। এখন এইটা ব্যবহার করে সাধারণত আমরা যখন ওয়েবসাইটটাকে সুরক্ষিত করতে চাচ্ছি বা আমরা যে কানেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে, এই প্রোটোকলটা মেনটেন করে আমরা তোমার কাছে এই ডেটাগুলোর অংশ দেখাতে পারছি, তথ্য আদান প্রদান করতে পারি আর কি। এইচটিটিপিএস টা মূলত সেফটির জন্য আমরা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল যেটা ব্যবহার করি সব ধরনের ওয়েবসাইটে ঢোকার জন্য আমরা লগ ইন করতে পারি। এখন ভালো মতো ভাইয়ার কথাটা শুনবা। দেখো তুমি একটা ওয়েবসাইটে তোমার একটা অ্যাকাউন্ট খুললা, ধরো ওয়েবসাইটটা এমন একটা ওয়েবসাইট যেখানে ফ্রিতে বই পড়া যায়। বেশি হইলে কি হইতে পারে, একটা হ্যাকার যদি বসে থাকে, আমি ভাই হ্যাকার না, আমি কিছু জানি না, আমার মাঝে মাঝে কি হইতে তোমরা প্রশ্ন করতা, ভাই উদ্ভাসের ওয়েবসাইট হ্যাক করতে চাই কেমনে করবো, এইসব বইলে আমার লাভ নেই, আমি নিজেই হ্যাকার না, আমি কেমনে জানবো। ব্যাপার হচ্ছে সবচেয়ে বড় কথা হলো এই ধরনের ওয়েবসাইটের মাঝখানে যদি কোনো হ্যাকার বসে থাকে, সে যদি তোমার ওয়েবসাইটটা কোনোভাবে মানে তোমার কাছ থেকে ডেটাটা যদি নেয়,
এই এইচটিটিপি প্রোটোকলটা ব্যবহার করে ধরো সার্ভারের অংশ পর্যন্ত একটা ডেটা আমরা পাঠাচ্ছি, পরে তোমার কাছে ধরো ডেটার অংশটা আসতেছে। সে যদি মাঝামাঝি পর্যায়ে যদি বসে থাকে, ধরো যেখান থেকে ডেটা দিচ্ছে আর সার্ভারের অংশটার মধ্যে, সে তখন কি করবে, সে ডেটাটা নিয়ে বুঝতে পারবে যে তোমার তাহলে ওয়েবসাইটের যে পাসওয়ার্ডটা সেটা কত, তাহলে তোমার বেশি হলে তোমার ওয়েবসাইটটা নষ্ট হয়ে যেতে পারে, সে তার মতো করে চেঞ্জ করে ফেলতে পারে। একটা বইয়ের অংশ গেল। ভালো মতো চিন্তা করো, তোমার একটা ওয়েবসাইট এর একটা তোমার পাসওয়ার্ড, এমন একটা ওয়েবসাইট যেটা দিয়ে তুমি কেনাকাটা করো, যেটাতে তোমার ক্রেডিট কার্ডের নাম্বার দেওয়া আছে, যেটা ব্যাংকের ওয়েবসাইট, এই ধরনের খুব বেশি ইন্টেলেকচুয়াল যেগুলা, খুব বেশি সেফটি যেগুলাই দরকার, সেগুলাই দেখবা এইচটিটিপি এস ব্যবহার করে, যেখানে সেফটিটা সবার আগে। যেমন তোমাদের মধ্যে কয়েকজন আছে, আমি মাঝে মাঝে দেখেছি হিস্ট্রি নিয়ে ভালো জানো, যেমন অনেকে মোর্স কোডের ব্যাপার একবার বলেছো, এটা কাইন্ড অফ একটা যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। যেমন ধরো আমি তোমাকে বললাম যে একটা কোড লেখা, কোডটা কি লেখা, কোডটা ধরো লেখা হচ্ছে গিয়ে AB 23 এরকম করে কোড লেখা। তুমি দেখলে বলবে ভাই এটা তো কোনো কোডই না, বাট অর্ক ভাই জানে যে জাওয়াদ আমাকে যত লেখাই দেখ না কেন, আমি তার সাথে 2 যোগ করে যেই মানটা আসবে সেইটা আসল মান জাওয়াদের ওয়েবসাইটের পাসওয়ার্ডটা। ধরো এরকম আমি বলে দিলাম, যে হ্যাকার সে তো বসাতে থাকবে কি, এই AB 23 এটা আমার পাসওয়ার্ডে বসাবে। বলবে যে কিরে ভাই পাসওয়ার্ড তো চলে না, কিন্তু অর্ক ভাই জানে যে এই পাসওয়ার্ডটাকে ভাইয়া ডিক্রিপ্ট করে দিছি। তোমাদের বইতে 2টা ওয়ার্ড দেওয়া, ডিক্রিপ্ট করা, এনক্রিপ্ট করে দেওয়া। আসলে এনক্রিপ্ট করে দেওয়ার মানে কি, আমি আসলে এটার মধ্যে একটা পরিবর্তন করছি। আমার আসল পাসওয়ার্ডটা আসলে হলো হচ্ছে গিয়ে CD45। কেন আমি এখানে চেঞ্জ করছি, প্রত্যেকের সাথে 2 যোগ করতে হবে, 2 যোগ করার পর যে মানটা সেটা, এর সাথে 2 ঘর আগাইতে হবে, তাহলে BC, সি হবে গিয়ে আমার প্রথম লেটার, বি কি হবে, বি হচ্ছে গিয়ে আমি বলে দিলাম তার সাথে CD, ডি হবে পরেরটা, 2 এর সাথে 2 যোগ করলে 4, 3 এর সাথে 2 যোগ করলে 5। এই যে ডেটাটাকে ভাইয়া চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে আমি সার্ভারের অংশটায় পাঠাচ্ছি, আমার কাছে আসছে, সেইখানটাতে ভাইয়া বললাম AB 23 আমি একটা ডেটা পাঠাইলাম, এবং আমি এটাকে এনক্রিপ্ট করে দিলাম, মানে চেঞ্জ করে দিছি। আমার পাঠানোর কথা CD45, আমি পাঠালাম AB 23। আর এটার একমাত্র ভ্যালুটা, অর্থাৎ এই এনক্রিপ্টেড ডাটাকে ডিক্রিপ্ট করবার একমাত্র থিওরি জানা থাকবে কার, অর্ক ভাইয়ের কাছে। অর্ক ভাই জানে জাওয়াদ আমাকে যে লেখাটাই পাঠাক না কেন, তার সাথে আমি 2 যোগ করে সেটাকে চেঞ্জ করে ফেলবো। তাহলে বুঝতে পারলা এইচটিটিপি নরমাল অংশগুলোতে ব্যবহার হচ্ছে ওয়েবসাইটে প্রোটোকল হিসেবে, আর এইচটিটিপি এসটা ব্যবহার হচ্ছে কোন জায়গায়, যেখানে বেশি সেফটি দরকার। এর পাশাপাশি ফাইল ট্রান্সফার প্রোটোকল, সেটাও নরমালি ব্যবহার হয়ে থাকে, বাট মেইনলি আমরা যেটা দেখি এইচটিটিপি এস আর এইচটিটিপি এর মধ্যে। আশা করি প্রোটোকলের কনসেপ্টটা তুমি বুঝলা। তারপরে ভাই একটু সামনে আগাই। এরপরে দেখবা www এই অংশটা বলা, বেশিরভাগ ওয়েবসাইট দেখবা www এই অংশটা আছে, এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই অংশটার মধ্যে বলে দেওয়া থাকে। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা হচ্ছে গিয়ে মূলত এক ধরনের জাল, মানে কম্পিউটারের সবগুলো একসাথে একটা ওয়েবসাইটের অংশ যখন যুক্ত থাকে, মানে ব্যাপারটা হচ্ছে যখন বিশ্বজালের সাথে যদি কনসেপ্ট করো, এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে তুমি যদি বিশ্বজালের সাথে তুলনা করো, বিশ্বজাল, তোমাদের মধ্যে একজন এখন অর্ক ভাইরে প্রশ্ন করবে ভাই ইন্টারনেট আর www এর মধ্যে তাহলে পার্থক্য কি? ইন্টারনেটও তো বিশ্বজাল হিসেবে আমরা যখন 9-10 ছিলাম আইসিটি বইয়ে পড়ছিলাম, ভাইয়া বলতেছি অধিকাংশ সময় এটাকে মূলত ওয়েব নামে ডাকা হয়, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বব্যাপী বঞ্চিত একটা গ্রাফিক্যাল, ধরো হাইপারটেক্সট ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে, যার সাহায্যে ইন্টারনেটটা রান করতেছে। তাহলে ইন্টারনেটটা কি, একটা কম্পিউটারের সাথে ভাইয়া যদি বলি আরেকটা কম্পিউটারের যে যোগাযোগ নেটওয়ার্ক, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের বিষয়। আর একটা নেটওয়ার্কের সাথে একাধিক নেটওয়ার্ক যদি থাকে, সেই নেটওয়ার্ককে বলা হয় ইন্টারনেট। তাহলে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের যে নেটওয়ার্ক, সেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে হয়। আর ওই নেটওয়ার্কের সাথে এক বা একাধিক নেটওয়ার্কের যদি কম্পারিজন করো, সেটা হয়ে যাচ্ছে ইন্টারনেট। এখন আমরা যদি যাই এর পরের কনসেপ্টটাই, সেটা কি, ডোমেন নেম হিসেবে আমরা পাই। এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা ধরো 3 নম্বরে থাকছে ওয়েব হিসেবে, এরপর একটা নাম পাইতেছি, এটা কি, এই নামটাকে আমরা বলে থাকি ডোমেন নেম। ধরো এটাকে বললাম 3, এটাকে বললাম 2, এটা কি ডোমেন নেম, ডোমেন নেম, ঠিক আছে?
ডোমেন নেমটা কি? ডোমেন নেমটা হচ্ছে বেশ কিছু অংশ থাকে এটার মধ্যে, বাট মূলত ওয়েব অ্যাড্রেসের এই অংশটাই ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেসের আসল যে কাজটা, অর্থাৎ আইপি অ্যাড্রেস যে আমরা বলে থাকি, সেই আইপি অ্যাড্রেস আসলে এই নামটাকেই মূলত ইন্ডিকেট করে থাকে। ঠিক আছে, মূলত এই নামটাকে ইন্ডিকেট করে থাকে। তাছাড়াও এই দুয়ের মধ্যে আরো কিছু অংশ থাকে। তোমাদের কিছু কিছু বই, বোর্ড বই না, কিছু কিছু বইতে বলা আছে যে সাধারণত এর আরেকটা পার্ট থাকে যেটাকে 4 দিয়ে যদি ভাই ইন্ডিকেট করি, এটাকে হোস্ট বলা হয়। অর্থাৎ যে ব্যক্তির নামে ওয়েবসাইটটা বা যে প্রতিষ্ঠানের নামে ওয়েবসাইটটা, এটাকে হোস্ট নামে, মানে ডোমেন নেমের যে অংশটা মূলত এর যে মালিক তার নাম অথবা যে কোম্পানি তার নামে থাকে, তাকে বলা হয় হোস্ট নেম। পরীক্ষায় দেখবা প্রশ্ন আসবে তোমাদের উদ্ভাসে, যেরকম একটা ব্যক্তির নাম দিয়ে একটা এন্টারপ্রাইজ দেওয়া বা কোনো দোকান টোকানের নাম দেওয়া, দিয়ে বলবে এখানে হোস্ট নেমটা কোনটা ডোমেন নেমের ভেতরে, তাহলে ওই প্রতিষ্ঠানের নামটা, অথবা আমরা যদি বলি যে কোনো ব্যক্তির নাম দেওয়া থাকে, সলিম, করিম, রহিম, পুটলু, টুটলু, সবকিছুর নামই কি হোস্ট নেম হিসেবে থাকবে। এরপরে আমরা এখানে বুঝলাম, আমরা ধরো সাইটের ধরনের পরে যাব, এটা কোন ধরনের সাইট এটা আমাদের বুঝতে হবে দেখে। আমি এখন দেখেই কিভাবে বলতে পারি, ব্যাপারটা কিন্তু বরং আরো সহজ। মানে এখানে তুমি কত ধরনের সাইট হতে পারে, যেমন দেখো ডট কো লিখে রাখছি। সো ডট কো হিসেবে কাদেরকে ইন্ডিকেট করে, বা ডট কমই লিখি, তোমাদের যেহেতু পরিচিত কর্পোরেশন আবার কম আছে, তাহলে এই যে লিখে দেই যে এই ডট কম বা এই অংশ আসলে কোন ধরনের সাইট, সাইটের ধরনটা সেটা আমরা আসলে বুঝে থাকি। সেটা হতে পারে কি, ধরো ভাইয়া 5 দিয়ে বোঝালাম, এটা কোন ধরনের সাইট, কোন ধরনের, ঠিক আছে, কোন ধরনের। ডট কো যে কথা বা ডট কম, ঠিক আছে, একটা কমার্শিয়াল অংশ, ব্যবসা বাণিজ্যের জন্য একই জিনিস। এরপরে কিছু জায়গায় দেখবে গভর্নমেন্ট থাকে, ডট জিওভি, গভর্নমেন্টের একটা অংশ, সরকারি প্রতিষ্ঠান। ডট এডু থাকে, ডট এসি থাকে, এগুলো হলো শিক্ষামূলক সাইট, যেগুলোর ব্যাপারে ভাইয়া পরের স্লাইডে আরো বিস্তারিত বলবোই। এরপরে বিভিন্ন দেশের অংশও কিন্তু এখানে যুক্ত থাকে। অর্থাৎ আমরা যদি এই ক্ষেত্রে 6 নম্বর অংশে বলি, কিছু কিছু ওয়েবসাইটের এখানে কি দেশের নামও যুক্ত থাকে। দেশ, দেশ হিসেবে কি দেওয়া, ধরো আমরা যদি বলি কোনো ওয়েবসাইটের কান্ট্রি কোড হিসেবে, যেমন ইউকে এর ক্ষেত্রে ইউনাইটেড ভিত্তিক আমরা বলতে পারি, ইউএস এর ক্ষেত্রে ধরো ইউএস, এরকম অনেক কিছু থাকে। এই অংশগুলো মূলত বোঝায় যে একটা ডোমেন নেমের এই অংশের পাশাপাশি, অর্থাৎ এই ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, তাকে লোকেট করবার জন্য আমরা যে পুরো অংশটা ব্যবহার করছিলাম, তার বিভিন্ন পার্ট আছে। ভাইয়া স্পেশালি ভেঙে 6টা পার্টে দেখাই দিলাম, এটা হাইয়েস্ট, এর বেশি আসলে তোমাদের প্রয়োজন নাই, যদিও তোমাদের সব বইতে এই বিষয়গুলো নাই, তারপরে বলে দিলাম, উদ্ভাসের পরীক্ষাও আছে, জানারও বিষয় আছে, তাই ভাইয়া বললাম। চলো এগুলোকে আরেকটু বিস্তারিত ভাবে শিখি, কোনটা কোন কাজ হিসেবে আছে। তাহলে এখন যদি আমরা বলি, যেমন দেখো ডট কম হিসেবে বলা, তাহলে ডট কমটা কি, ডট কমটা যদি ভাইয়া ইন্ডিকেট করি, এটা আসলে বোঝায় হলো কমার্শিয়াল, ইংলিশে বলে কমার্শিয়াল, বাংলায় বলে বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেটাকে বোঝাবার জন্য আমরা ডট কম ব্যবহার করি, উদ্ভাস ডট কম, বাণিজ্যিক প্রতিষ্ঠান। এরপরে দেখো অর্গ, অর্গটা কি, অর্গটা হচ্ছে একটা অর্গানাইজেশন বোঝাবার জন্য, অর্গানাইজেশন, অর্গানাইজেশন, ঠিক আছে। এখন এটা প্রফিট অর্গানাইজেশন না নন প্রফিট অর্গানাইজেশন সেটা তোমাকে দেখতে হবে। আইএনটি, আইএনটি সাধারণত ব্যবহার হয় ইন্টারন্যাশনালাইজড, এটা ব্যাপারটা বোঝানোর জন্য, অর্থাৎ আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক, এটা কিন্তু পরীক্ষা আসার মতো অনেক ইম্পর্টেন্ট, এটা বোর্ডে বারবার আসে যে এটা কোনটা বোঝায়, ওইটা কোনটা বোঝায়, আইএনটি কি বোঝায়, এই অংশগুলো আন্তর্জাতিক সংস্থা। ডট এডুটা কি, বিশেষ ক্ষেত্রে মানে পরীক্ষায় এডুটাই বারবার আসে, এডুটা হচ্ছে এডুকেশনাল, শিক্ষা প্রতিষ্ঠান, মানে শিক্ষা প্রতিষ্ঠানের অংশ আর কি, শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত, ঠিক আছে, প্রতিষ্ঠান যুক্ত, এগুলোর সাথে যদি কর্ম যুক্ত থাকে। ডট গভটা কি, এটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোঝাবার জন্য, রাষ্ট্রীয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আকারে থাকবে। আরেকটা হচ্ছে গিয়ে কি দেওয়া, মিল দেওয়া, মিলটা কি, মার্কিন সেনাবাহিনী মানে মিলিটারি, ধরো কোন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত মিলিটারি এই অংশগুলো, সো সেনাবাহিনীর সাথে যদি যুক্ত থাকে, সেনাবাহিনী, তাদের জন্য হচ্ছে কি এটা যুক্ত থাকে। আর আরেকটা বিষয় আছে, এটা তোমাদের সব বইতে নাই ভাইয়া, এক্সট্রা আমার পক্ষ থেকে বলে দিলাম, ডট নেট, এটা বলে দিলাম। এই নেট অংশটা কি, এটা একটা নেটওয়ার্ক সার্ভিস হিসেবে বোঝাবার জন্য অনেক ক্ষেত্রে কিছু ওয়েবসাইটে থাকে, নেটওয়ার্ক সার্ভিস, ঠিক আছে, সার্ভিস।
তাহলে এই অংশগুলো বোঝা গেল। যদি বুঝে যেয়ে থাকো, তারপরে কি অংশ আছে, এই যে দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে আমরা যদি দেখি এফটিপি, এইচটিপি, এইচটিটিপিএস, যেটা এতক্ষণ ধরে তোমাদেরকে কোথায় বুঝে আসলাম, এই যে এই অংশগুলাই বুঝে আসলাম। এই যে এখানে এইচটিপি www ডট, এরপরে অংশ ইউকে, কোথায় কি নাম আছে, নাম হিসেবে আমরা বুঝলাম। এখন এই যে 6 নাম্বারটা ছিল ভাইয়ারা, 6 নাম্বারটা আমরা একটু বুঝবো যে 6 নাম্বারের অংশটাই মূলত কিভাবে কাজ করে। যেমন ধরো বিভিন্ন দেশের নামে, যেমন ভাইয়া দিলাম এ আর, এটা কি বোঝায়? আর্জেন্টিনা। আমারে কেউ দয়া করে চেটে জিজ্ঞাসা করবা না ভাইয়া ফুটবলে কোন দল সাপোর্ট করি, আগুন লেগে যাবে ভাই। এ ইউ, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। এরপরে ধরো ভাইয়া দিলাম ডট বিডি, বাংলাদেশ, বাংলাদেশ। এগুলো সব অবজেক্টিভের টপিক, আজকের টপিক যেগুলো আছে সব অবজেক্টিভের, বাট খুব বড় বড় টপিক। ধরো বিটি দিলাম, ভুটান বোঝায়, ঠিক আছে। এরপরে ধরো কিছু কনফিউজিং, যেমন আইডি দিলে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। ভাইয়া ইংলিশ বাংলা মিলিয়ে লিখতেছি, তুমি কাইন্ডলি একটু কষ্ট করে বুঝে নিও। আইএন দিলে বোঝায় ইন্ডিয়া, জেপি দিলে বোঝায় হচ্ছে জাপান। আবার জেপিজি বুঝে নিও না যে এটা ছবি বুঝাইতেছে, এরকম না। এরপরে ধরো লিখলাম হচ্ছে কি, এই জায়গাটায় ভাইয়া লিখলাম যে আমরা ধরো ইউকে, ইউএস এরকম বুঝাই। সো ইউকে তো বুঝতেই পারতেছো, যুক্ত রাষ্ট্র, যুক্তরাজ্য, সরি যুক্তরাজ্য। আর ইউএসটা কি, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, স্টেটস, ইউএস, যুক্তরাষ্ট্র। এরপরে ধরো জেড ডাব্লিউ, এগুলো হচ্ছে জিম্বাবুয়ে। এছাড়াও তোমাদের বইতে অনেক কিছু আছে, তো তোমরা চাইলে ওগুলো পড়তে পারো, আমি বরং বইয়ের চাইতে অনেক বেশি দিয়ে ফেলছি। এবং এখানে ডট পিকে কি, পাকিস্তান, পাকিস্তান, এরকম অনেক নামই এখানে ব্যবহার হয়ে থাকে। সো আমরা এই অংশগুলো বুঝলাম, এইচটিটিপি কি, এ ডোমেন নেম কি, আইপি অ্যাড্রেস কি, ইউআরএল কি, ইউআরএল পার্ট গুলো কি কি, প্রত্যেকটা অংশ কোথায় কি কাজ করে সে অংশগুলো দেখলাম। এখন আমাকে বলতে হবে, আমি 6টা পার্ট পড়াইলাম, কারো যদি মনে থাকে সবার শুরুতে একটা জিনিস লিখছিলাম, সেই জিনিসটা কি? খুবই সহজ একটা পোল কোশ্চেন ভাই, সেটার একটু অ্যান্সারটা দিয়ে দাও। আশা করি এটা সবারই পারা উচিত। সবার শুরুতে একটা বিষয় ছিল, এই তো, ভেরি গুড, পারতেছে। এবং ভাইয়া এখনই পোলটা এন্ড করে দিচ্ছি, এবং তোমাদের সাথে যদি ভাইয়া রেজাল্টটা শেয়ার করে দেই, তাহলে তোমরা রেজাল্টটা দেখতে পাবে। সো রেজাল্টটা হয়ে যাচ্ছে কত, প্রায় 79% এর মতো দেখতে পেরেছে। সো একটা ওয়েব অ্যাড্রেসের শুরুতে যখন আমরা ইন্ডিকেট করছি কি এইচটিটিপি দিয়ে শুরু করছি, বা এইচটিটিপিএস থাকতে পারছে, পুরো অংশটা তো লিখে দিলাম, সো সেটা কি হয়ে যাচ্ছে, এইচটিটিপি হয়ে যাচ্ছে। সো এটা তো আশা করি বুঝতেই পারছো, এখানে কোনো সমস্যা হচ্ছে না। এরপরে আমরা যদি একটু সামনের দিকে আগাই, একটা সার্ভারের বিভিন্ন অংশ আমরা বুঝতে চাই, সেগুলোর মধ্যে কি আছে, ওয়েব হোস্টিং এর ব্যাপার আছে, ঠিক আছে। এখন ওয়েব হোস্টিং যে বিষয়টা বলে থাকি, সেটা আসলে কি হিসেবে কাজ করে, ওয়েব হোস্টিং এর বিষয়টাকেই আমরা এখন বুঝবো। কিন্তু তার আগে আমাকে জানাতে হবে একটু চ্যাট বক্সে, ওয়েব হোস্টিং বোঝার আগে ভাইয়া যে এতক্ষণ পর্যন্ত বকর 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 করলাম, এই ব্যাপারগুলো কি আপনারা সত্যিকার অর্থে বুঝতে পেরেছেন কিনা, একটু ওয়াই লিখে ভাইকে জানান যদি বুঝে থাকেন। আচ্ছা, আমাকে একজন শুধু লিখছে অলমোস্ট। আপনার অলমোস্ট লেখার কারণটা যদি একটু কিউএনএ তে অর্ক ভাইকে জানান কোন জায়গাটা বুঝেন নাই, তারপরে না হয় আমরা দেখবো, কোনো সমস্যা নেই। লাস্ট 2টা ক্লাস অ্যাটেন্ড করেন নাই, আয় হায় রে, এটা কোনো কথা বলেন? উদ্ভাসেরটা একটু সেফটির জন্যই করে, কিছু কারণ আছে। একজনের সাইটে গিয়ে আরেকজনের যাইয়া কি করে ফেলে, এই মানে অনেকে তো বাবা মার নাম্বারটা আরেক বন্ধুর নাম্বার দিয়ে ফেলে, যদিও তারা উদ্ভাসে পরে ধরা খাইছে অনেকে, যে বাবা মার ফোনে নাম্বার না, যে পরে বন্ধুর মোবাইলে নাম্বার যায়, তো সেগুলো অনেকে চেঞ্জ করার ধান্দায় থাকে আর কি, সো একটু সাবধানতা। আচ্ছা,
তাহলে এই যে টপ লেভেল ডোমেনের ব্যাপার একজন বলতেছিল, তো টপ লেভেল ডোমেনের অংশটা তো বললামই, আমরা যে নামগুলো দেখতেছিলাম, তো টপ লেভেল ডোমেন হিসেবে আমরা ব্যবহার করছিলাম বিভিন্ন কান্ট্রির অংশের পাশাপাশি যেটা কোন ধরনের সাইটের অংশ ছিল সেগুলো তো ইন্ডিকেট করলাম। আশা করি এগুলো তোমরা কিছুটা হলো দেখেছো। এখন দেখো ওয়েব হোস্টিং করার যে বিষয়টা, এই ওয়েব হোস্টিং বিষয়টা আসলে কি বলে। ওয়েব হোস্টিং এর বিষয়টা হলো মানে ধরো ব্যাপারটা হচ্ছে যে তোমাকে ওয়েবসাইটটা যে তুমি দিচ্ছ সেই ক্ষেত্রটাতে তোমাকে আগে বোঝাতে হয়। যেমন তোমাকে যদি আগে বোঝায় যে তুমি প্রথমে সাইটটা তুমি তৈরি করতেছো, সেই সাইটটাকে তুমি ডিজাইন করলা, তাহলে সাইট ডিজাইন তোমার প্রথম কাজ, যে তুমি যে ওয়েবসাইটটা বানাবা সেই ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেটাকে নিজের মতো মতো তুমি সেটাকে ডিজাইন করে দিলা, তাহলে সাইট ডিজাইন। 2 নম্বরে বললা যে ভাই আমার নিজের নামে একটা ওয়েবসাইট বানাইতে চাই, তাহলে কি তোমার একটা নাম দেওয়া লাগবে। সেই নামটা কি হবে, নামটা হবে ডোমেন নেম নিবন্ধন করতে হবে, সেটা তোমাকে কাজ করা দরকার। ডোমেন নেম নিবন্ধনের জন্য স্বতন্ত্র নাম হবে, সে নামের ভিত্তিতে হবে। ধরো তোমার হচ্ছে গিয়ে নাম দেওয়া দরকার যে সবাই এসে অর্ডার দিবে আমার ওয়েবসাইটে, যা লাগবে যা খুশি অর্ডার দিবে, আমি সবাইকে সবকিছু বিক্রি করব। ধরো তুমি নাম দিলা www.order.com। সো এটা হচ্ছে কি, এটা আমরা দেখতে পাচ্ছি এটা তার একটা ডোমেন নাম হিসেবে তুমি ব্যবহার করছো। এখন ওয়েব হোস্টিং, ডোমেন নেম যখন তুমি রেজিস্ট্রেশন করে ফেলছো, এটাকে হোস্টিং করাটা খুব জরুরি। এখন হোস্টিং এর বিষয়টা কি, এখন ব্যাপারটা হচ্ছে ওয়েবসাইটটাকে ইন্টারনেটের সাথে তোমাকে তো যুক্ত করতে হবে, কারণ ইন্টারনেটের সাথে যুক্ত তুমি যদি না করো তাহলে আরেকটা কম্পিউটার থেকে তোমার যে গ্রাহকরা আছে তারা এসে সেই ওয়েবসাইটটা ব্রাউজ করবে কিভাবে, বা সেই ওয়েবসাইটটা দেখবে কিভাবে, সেটা হচ্ছে জানা প্রয়োজন। তাহলে তোমার ইন্টারনেটের সাথে যুক্ত করতে হবে, এরপর একটা সার্ভারে আপলোড করতে হবে। যারা কিনা সার্ভারের বিষয়টা বোঝো না একটু ভালো মতো দেখো, এরপরে স্লাইডে বলবো যদিও। ওয়েব সার্ভারের বিষয়টা হচ্ছে জাস্ট তোমার জন্য তুমি একটু জিনিসটা ধরে নাও, একদম বাস্তব জিনিস যেটা, এটা আসলে একটা কম্পিউটারের মতো। মানে ধরো একটা কম্পিউটার এমন একটা কম্পিউটার যেটার মধ্যে 24 ঘন্টা ইন্টারনেট স্পিড থেকে শুরু কইরা সেখানে মেমোরি স্পিড সবকিছু, মানে মেমোরি সবকিছু 24 ঘন্টা থাকবে, সেখানে কোনো ধরনের ইন্টারাপশন হবে না। সেই জিনিসটা হচ্ছে একটা সার্ভার আকারে কাজ করে। সার্ভারের বিষয়টা হচ্ছে কাইন্ড অফ তুমি চিন্তা করতে পারো একটা বাড়ির মতো। একটা বাড়ির ভেতরে আমরা যে অনেকগুলো মানুষ থাকি, ঠিক তেমনি একটা সার্ভারের ভেতরে অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে। তার কাজটা কি, তার সবগুলো ওয়েবসাইটকে সুন্দর মতো নিরাপত্তা প্রদান করা, তার ডাটাগুলোকে রেখে দেওয়া, যাতে কিনা যখনই যে কোনো মানুষ এসে ইন্টারনেটের সাথে যুক্ত সেই ওয়েবসাইটটায় বিভিন্ন ডাটার পরিবর্ধন কিংবা পরিমার্জন করতে চায়, সেটা যেন সে নিজের মতো করতে পারে। এই বিষয়টাই যখন আমরা যুক্ত করছি, সেই বিষয়টা কিভাবে থাকছে, সেটাই ওয়েব সার্ভারের ভিতরে থাকছে। এখন আমাদের বাড়িটা যদি ভেঙে যায় ভাই, আমরা কি সুরক্ষিত থাকবো আমরা নিজেদের মতো? না। তাই ওই কম্পিউটারটাকে, এটা কিন্তু একদম বাস্তব, এরকম একটা ওয়েবসাইটের এই যে ওয়েব সার্ভার যে বলা, এটা আসলে একটা বিরাট কম্পিউটারের মতো চিন্তা করা হয়। একটা কম্পিউটার এরকম আছে আসলেই, যেটার মধ্যে তুমি সার্ভার হিসেবে ধরছো। বাংলাদেশে আসলে ওইরকম ভাবে মানে সার্ভার এরকম ব্যবস্থাটা নাই। এটা বিদেশের কোম্পানিগুলোর সাথে হচ্ছে চুক্তি করে, বাংলাদেশের যে কোম্পানি আইটি কোম্পানিগুলো তারা এরকম চুক্তি করে তার সার্ভারের ব্যবস্থা করে থাকে। ঠিক আছে, অনেক ধরনের সার্ভার আছে, অনেক কোম্পানির অনেক সার্ভার আছে, যেটা ভালো লাগে সেরকম অনেক সার্ভার, যে মানে তুমি তোমার মতো করতে পারো। এখন যেমন ধরো এই যে ওয়েবসাইটটাকে আমি হোস্টিং করতেছি, বিশ্বজুড়ে কত ধরনের প্রতিষ্ঠান আছে যারা টাকার বিনিময়ে এই ধরনের ওয়েব সার্ভার, ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় যে জায়গা সেটা ভাড়া দেয়। তাহলে তুমি একটা বাসায় যে থাকতে চাও, এরকম কত বাড়িওয়ালা আছে না যে এখন টুলেট লাগায় রাখছে যে তোমার থাকতে দিবে। ঠিক তেমনি এরকম অনেক ওয়েব সার্ভার, অনেক কম্পিউটার আছে, অনেক বেশি শক্তিশালী কম্পিউটার, যারা কিনা তোমার ওয়েবসাইটটাকে মেনটেন করতে পারবে। এই যে ওয়েব হোস্টিং এর জন্য বিভিন্ন ওয়েব হোস্ট কোম্পানি তাদের ক্লায়েন্ট গুলোকে এরকম স্পেস বা জায়গা ভাড়া দেয়, যে আমার কম্পিউটার এটা তোমার এটা নিয়ন্ত্রণ করে দিবে। তাহলে এই যে নিজস্ব পিসিটাকে একটা ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করার সুযোগ যে থাকে সর্বোত্তম উপায় ইন্টারনেট দিয়ে একটা সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে, এর ফলে অনেক সুবিধা কিন্তু পাওয়া যায়। তাহলে কি দেখতে পাইতেছো, ব্যক্তি প্রতিষ্ঠান সাইটের যে অংশটা সেটা হোস্টিং সেবা দিতেছে, তোমাকে সেই জায়গাটায় তোমাকে সংযোগ গতি দিচ্ছে, 24 ঘন্টা তোমার এখানে সেবা দিতেছে, প্রতিদিন ডেটা ব্যাকআপ দিচ্ছে, ব্যান্ডউইথ দিচ্ছে, কন্টেন্ট বিধি সবকিছু তোমাকে দিচ্ছে, এবং সেগুলো তোমাকে ব্যবহার করতে দিচ্ছে। তাহলে ওয়েব হোস্টিং এর যে সুবিধাগুলা, সেই সুবিধাগুলো বুঝলা। বাট ওয়েব হোস্টিং এর 2টা প্রকার আছে যেটা তোমার পরীক্ষায় আসবে। যেমন তোমাদের কলেজের জন্য ভাইয়া 2টার কথাই বলতেছি, এই 2টাই যথেষ্ট এবং এই 2টাই তোমরা জেনে রাখো। ওয়েব হোস্টিং 2 প্রকারের, একটা হচ্ছে উইন্ডোজ হোস্টিং
এতটুকুই তোমরা জানো, যেহেতু তোমাদের বইতে খুব একটা নাই, বাট জানার জন্য এতটুকু জরুরি। ভার্সিটিতে এটার ব্যাপারে মোটামুটি ধারণা পাবা। ওয়েব হোস্টিং, উইন্ডোজ হোস্টিং এর এই বিষয়টা কি, এই ওয়েবসাইটটার মধ্যে একটা অংশ ব্যবহার করা হয় এএসপি, যেটা তোমাদের বইতে নাই, বাট ভাই লিখে দিচ্ছি পরীক্ষার ক্ষেত্রে। অ্যাক্টিভ সার্ভার পেজ বলে একটা জিনিস আছে, সেটা আমরা ব্যবহার করি। আর কি ব্যবহার করি আমরা? মাইক্রোসফট এসকিউএল। এসকিউএল এর বিষয়টা চ্যাপ্টার 6 এ যে তোমরা পড়বা, ঠিক আছে? এখন একটু ধৈর্যটা রাখো। মাইক্রোসফট এসকিউএল যে সার্ভার আছে, সেই সার্ভার ব্যবহার করে যদি ওয়েবসাইটটা তৈরি করা হয়, এই ধরনের সাইটের হোস্টিং আমরা করে থাকি। সেটা কি? উইন্ডোজ হোস্টিং। দ্বিতীয় হোস্টিং হচ্ছে গিয়ে লিনাক্স হোস্টিং। লিনাক্স হোস্টিং, এই লিনাক্স হোস্টিংটা কি? লিনাক্স হোস্টিংটা হইতেছে সিম্পল জিনিস। যখন ওয়েবসাইটের মধ্যে ধরো পিএইচপি বা মাইক্রোসফট এক্সেল এর অংশটা, এন্ড আমরা যদি বলি মাইক্রোসফট এসকিউএল সার্ভার, সেটা যদি আমরা ব্যবহার করি, সেই সার্ভারগুলোকে ব্যবহার করলে আমরা যে মানগুলো পাই সেগুলো আমরা এই জায়গাটায় দেখব। তাহলে এই সার্ভার ব্যবহার করে যে ডেটাবেজের দিয়ে আমরা সাইটটা তৈরি করতেছি, তখন সেই সাইটটাকে লিনাক্স সার্ভার হোস্টিং করা হয়। আর সবচেয়ে মনে রাখবা, বাংলাদেশে কোনটা বেশি ব্যবহার করা হয়? বাংলাদেশে পিএইচপি ডেভেলপারের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে? এই ডেভেলপার যারা আছে সেগুলো বেশি থাকায় এটা বেশি প্রচলিত। এটি বেশি প্রচলিত প্রচলিত এই বিষয়গুলো। তাহলে কিছুটা আইডিয়া তোমাকে দিতে পারলাম যে একটা কোম্পানিগুলোর কাছে, বিভিন্ন হোস্টিং কোম্পানি আছে, তাদের কাছে তুমি যে তোমার ওয়েবসাইটটা দিতে পারো, যে ভাই তুমি আমার ওয়েবসাইটটা একটু জায়গা দাও, যাতে ইন্টারনেটে দিলে তুমি সেই জিনিসটা মেনটেন করতে পারো। সে তোমার কাছে কিছু চার্জ করবে, তার বদলে তোমার ওয়েবসাইটটা সবাই দেখতে পাবে নিজেদের মতো করে। চলো, তাহলে এই বিষয়গুলো যদি মোটামুটি বোঝা হয়, আমি অনেকগুলো সাইটের যে তৈরি করতে গেলে কি কি ধাপ মেনটেন করতে হয় বলছি, দেখো তাহলে কোনটা সঠিক। এখানে ওয়েবসাইট পাবলিশিং এর জন্য ধাপগুলো ভাইয়া জানতে চাইতেছি। এই ধাপগুলো কি কি দেখি মনে আছে কিনা সবার। সবগুলাই বলছিলাম। আচ্ছা, সো যদি তোমাদের এই পোলটা এন্ড করে দেই এবং তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করি, এটার ব্যাপারে ভাই একটু কথাও বলতে চাই। এই পোলটার ব্যাপারে যদিও তোমাদের বেশিরভাগের অ্যান্সার ঠিক হয়েছে, 233 জন সঠিক অ্যান্সার দিয়েছো 1 2 3, তাছাড়াও 52 জনের মতো 1 আর 2 দিয়েছো। দেখো, সঠিক অ্যান্সারটা সত্যিকার অর্থে 1 2 3 তোমাদের বই অনুযায়ী, বোর্ডের বইয়ের এই অংশগুলো অনুযায়ী। ভাইটার ব্যাপারে কেন কথা বলতে চাই? ওয়েবসাইট পাবলিশিং এর জন্য ডোমেইন নেম দেওয়াটা খুবই জরুরি, এটা তুমিও জানো। দ্বিতীয় হচ্ছে ওয়েব হোস্টিং করা, সেটাও খুব জরুরি, সেটাও তুমি মাত্র পড়লা। একটা সার্চ ইঞ্জিনের আওতাভুক্ত রাখা, এটা একটা এক্সট্রা কাজ, তুমি চাইলে রাখতেও পারো সার্চ ইঞ্জিনের ভেতরে, এটা প্রচার প্রসারের জন্য নাও রাখতে পারো, বাট বর্তমান সময় এটাকে একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হয়। তাই তোমাদের বোর্ড বইতে 1 2 3 তিনটাই দেওয়া হয়েছে, বাট এটা যে অত্যাবশ্যকীয় ধাপগুলোর মধ্যে একটা, সেটা কিন্তু এখনো না। তাই 1 আর 2টা সত্যিকার অর্থে সঠিক হইলেও তোমাদের বই অনুযায়ী 1 2 3 তিনটাই সঠিক। পরীক্ষায় আসলে কি করব ভাই, এই প্রশ্নটা এখন অল্প ভাইরে করবা, পরীক্ষায় আসলে 1 2 3 তিনটাই দিও তোমাদের জন্য, যেহেতু এই তিনটা ধাপই বলে দেওয়া আছে। বাট তুমি যখন ইঞ্জিনিয়ারিং সেকশনটাতে আসবে বা ভার্সিটিতে পড়বে কোডিং বা এই অংশগুলোতে, তখন বুঝবে যে সার্চ ইঞ্জিনে অন্তর্ভুক্ত করাটা যে একটা প্রধান ধাপ, সেটা কখনো না, সেটার ব্যাপারে আরো কনসেপ্ট আছে। তাহলে চলো, এই পর্যন্ত যদি কিছুটা অংশ বুঝে থাকো, তাহলে আমরা ব্রাউজার বুঝবো, সার্চ ইঞ্জিন বুঝবো, এসইও বুঝবো। তার আগে ব্রাউজারের অংশগুলো বুঝে থাকি, বিভিন্ন ধরনের ব্রাউজার আছে। এরপরে কি আছে? আমরা সার্চ ইঞ্জিন দেখবো, সেই সার্চ ইঞ্জিন আছে। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটার ব্যাপারে আমরা বুঝবো, এবং সেগুলোর ব্যাপারে বুঝতে বুঝতে তোমাদের অবস্থা কি রকম হয় সেগুলো এখন বুঝবো। ভাই এখন শুধু একটা গল্প বলবো, গল্পটা মাথায় রাখবা, তাহলে এই বিষয়গুলো বোঝা যাবে। চিন্তা করো, তুমি যখন ব্রাউজার জিনিসটা কি,
তুমি যখন ইন্টারনেট ব্রাউজ করতে চাও, অর্থাৎ তুমি ইন্টারনেটকে ব্যবহার করতে চাও, সেই ইন্টারনেটকে ব্যবহার করবার জন্য তুমি যে ব্রাউজার গুলো ব্যবহার করো, তুমি গুগল ক্রোম ব্যবহার করতে পারো, অনেকে মোবাইল অপেরা মিনি ব্যবহার করে, ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে, মাইক্রোসফট এজ হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, এদেরকে বলা হয় হচ্ছে গিয়ে ব্রাউজার। এটা তোমাদের মাঝে মাঝে কিউএনএ তে প্রশ্ন আসতো। আর এরপরে তোমার হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের অংশটা কি? এই যে গুগল, বিং, ইয়াহু, এগুলোতে যে তুমি কারো কিছু ব্যাপারে একটা সার্চ দাও, ধরো আমার ব্যাপারে সার্চ দিলা, যে যাও দিলে তো পাইবা না, ফুল নেম দিলে তারপরে পাবা। ধরো তুমি আমার ব্যাপারে সার্চ দিলা গুগলে, যে তখন তুমি হয়তো বা বেশি হলে আমার ফেসবুক আইডি পেতে পারো বা অন্যান্য বিষয়। তাহলে তুমি যখন এটা পাচ্ছ, এই সার্চ ইঞ্জিনটা তোমাকে কি করছে? কোনো কিছু একটা সার্চ করতে সহায়তা করছে। এটা ইন্টারনেটের মাধ্যমে সবগুলো পৃথিবীর যতগুলো কম্পিউটার আছে তাদের সাথে কি যুক্ত আছে, যারা ইন্টারনেটের সাথে যুক্ত ছিল, এবং ডেটা যা যা দিয়েছে বিভিন্ন সার্ভারের অংশে দিয়েছে, তারা কানেক্টেড আছে নেটওয়ার্কে। তাহলে ব্রাউজার তোমাকে ইন্টারনেট সার্ফ করতে বা ব্রাউজ করতে ব্যবহার করে। আর সার্চ ইঞ্জিনটা কি? তোমাকে বিভিন্ন জিনিস সার্চ করে সে বিষয়টা সম্পর্কে জানতে সহায়তা করতেছে। এরপরে বলি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ধরো তুমি আজকে একটা সার্চ দিবা, আমি একটু চ্যাটের মধ্যে দেখি সবার শেষে এই কে চ্যাটের মধ্যে দিছে, লাবিব, ধরো লাবিব আমার ফুল নেম দিয়ে দিয়েছে, আচ্ছা লাবিব ধরো একটা জিনিস দিল, যে লাবিব কি কাজ করতেছে, লাবিব একটা ওয়েবসাইটের নাম দিল। সো নামটা কিভাবে দিল? যে এই নামটার ক্ষেত্রে সে চিন্তা করলো যে ভাই আমি একটা কাজ করছি, আমি এমন একটা ওয়েবসাইট বানাইছে লাবিব যেখানে গিয়ে সবাই দর কষাকষি করতে পারে। দর কষাকষি কি? ধরো সবাই হচ্ছে গিয়ে এখন বাসায় খাবার দাবার বানিয়ে বিক্রি করতেছে, এটা খুব চমৎকার একটা ডিসিশন, অনেকে বাসায় বসে কাজ করতেছে। এখন লাবিবের ওয়েবসাইটটা এরকম, কেউ ধরো কাচ্চি বিরিয়ানি হচ্ছে গিয়ে বিক্রি করে যে 1 প্লেট 200 টাকা। আর লাবিবের ওয়েবসাইটটা এরকম যে সব কাচ্চি দেওয়া থাকবে, যার যত ডিমান্ড তার ভিত্তিতে সবচেয়ে কমের মধ্যে কোনটা পাওয়া যায় লাবিব সেটা জানাবে। যেমন ধরো ট্রিভাগোর ব্যাপারটা, www.trivago.com, এটার মধ্যে কি থাকে? ওই যে সব কোনোটা যে ঘুরতে যেতে চাও কিন্তু অনেক হোটেল দেওয়া আছে, ওইটাকে কম্প্যারিজন করে বলে দেয় কোথায় কবে তুমি ঘুরতে পারবা। তাহলে এইরকম যখন তুমি সার্চ দিবা, দেখবা ট্রিভাগোটা সবার আগে আসে। এই ব্যাপারটাকে বলা হয়, যখন তুমি সার্চ ইঞ্জিনে একটা জিনিস সার্চ দিচ্ছ, সেটাকে অপটিমাইজ করে সবার আগে কোনটাকে রাখা যায়। মাঝে মাঝেই তুমি পেপারে দেখবা, বইয়ে দেখবা, এসইও করে লাখপতি হলেন অমুক জেলার অমুক বাসিন্দা, কোটিপতি হয়ে গেলেন, এরকম। আসলে ব্যাপারটা হচ্ছে এত সহজ না, এটার পেছনে অনেক দিন লেগে থাকতে হয়। আমি এরকম একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সো প্রোগ্রামে একজনের সাথে দেখা হয়েছিল, তিনি সম্ভবত বাগেরহাটে থাকেন। বাগেরহাটে তার প্রায় মাসিক ইনকাম 7 লাখের উপরে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে। বাট এই জিনিসটা শিখতে তার 11 বছরের উপরে লাগছে সময়, এবং এটার প্রয়োগ ঘটায়া এখন পর্যন্ত আসতে প্রায় 12 বছর উপর চলে গেছে। মানে 12 বছর ধরে সে এটা নিয়ে লেগে আছে, তারপরে তার বেতনটা এই জায়গাটায় গেছে। সে বাসায় বসেই কাজ করে। এখন কথাটা হচ্ছে, তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন 2 দিনের জিনিস না। তোমাকে এটার অনেক কোডিং এর বিষয় আছে, অনেক টার্মের বিষয় আছে, যেগুলো তোমরা ভার্সিটি পর্যায়ে যে জানবা। বাট যেহেতু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তোমাদের একটা বইয়ে দেখছি একটু কোনা একটু বলা, তাই তোমাকে বললাম। যেমন তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি যে একটা তুমি যে সার্চ দাও, ধরো তুমি ইউটিউব সার্চ দিছো, সার্চ দেওয়ার পরে সবসময় সবার প্রথমে যে লিঙ্কটা চলে আসে, তুমি এইটাতে যে সার্চ ক্লিক করে দাও না, তুমি ইউটিউবে চলে যাও। কখনো কি চিন্তা করছো 10 নম্বর পেজের সবার লাস্টে যেটা সাজেশন আসছে সেটাই যে ক্লিক করে দেখি তো কি হয়? সেটাই তুমি ক্লিক করবা না। তাই প্রতিটা ওয়েবসাইট চেষ্টা করে এসইও করে, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে তার ওয়েবসাইটটা কতটা উপরে রাখা যায়, যাতে যারা ক্লায়েন্ট আছে তারা সবার আগে দেয়। ঠিক যেমন তোমাদের এখানে মিস্টার বিনের মতো। সো মিস্টার বিন যখন দেখো, যখন একটা জিনিস দেখতেছে সবার উপরে যেটা আছে, মান যেটা বেশি, সেটা দেখতে লুক্রেটিভ মনে হয়, সেটার মধ্যে হচ্ছে সে প্রেস করে। বাট তুমিও এরকম কোন একটা জিনিস সার্চ ইঞ্জিনে সার্চ দিছো, তোমার শুরুতে যে লিঙ্কটা আসতেছে তুমি সেটার মধ্যেই প্রেস করো। দ্বিতীয় বা তৃতীয় লিঙ্কে যে সার্চ করার মতো মানুষ খুবই কম। একটা গবেষণায় দেখা গেছিল প্রায় 95% মানুষ সার্চ দেওয়ার পর প্রথম লিঙ্ক যেটা আসে সেটাতে ক্লিক করে। 3%-এর মতো মানুষ 2 আর 3 লিঙ্কে ক্লিক করে। বাকি যারা পার্সেন্টেজ, তারা অনেক কিছু দেখে টেখে এরপরে যায়, যারা এটা সম্পর্কে জানে আর কি। সো ব্রাউজার কি, সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, আশা করি এই কনসেপ্টগুলো বোঝা গেল, কোথায় কি কাজ করে। অনেক ডিটেলসে ভাইয়া বলে গেছি। এগুলোর ব্যাপারে আসলে শুধু মানে ফুল ফর্মের প্রশ্নটাই আসে যে নিচের কোনটি ব্রাউজার, মাইক্রোসফট
মোজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট মানে এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, এরপরে তোমার ধরো দিয়ে দিল যে একটা অ্যান্টিভাইরাসের ক্যাসপারাসকে দিয়ে দিল, তো তুমি বুঝবা যে এই তিনটা হইতেছে, ক্যাসপারাস কি হচ্ছে না। তো এরকম বিষয় দেখছি যে বোর্ডের মধ্যে পরীক্ষা আসে, তাই ভাইয়া সবগুলোই বললাম। এখন দেখো, এই বিষয়গুলো বুঝার পরে আপনারা অনেক কিছু বুঝে গেছেন, সো আপনাদের জন্য যেহেতু এত কিছু বুঝলেন, আপনাদের রেসপন্সও ভালো ছিল, তাই এখন যদি ভাইয়ার কাছে কিছু চান তাহলে আমাকে একটু চ্যাটে জানাতে পারেন, তাহলে ভাইয়া সেটাই দিব। এই তনুশ্রী, সামি সবাই বলছে যে ব্রেক চাই, তার মানে ভাইয়া খুব বাজে ক্লাস নিচ্ছি নাকি? তনুশ্রী, সামি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ব্রেক দিয়ে ফেলছি। সময়টা কত? সময়টা হচ্ছে গিয়ে 3:35 বেজে গেছে। আমরা ক্লাসটা শুরু করব 3:41 PM এ, ঠিক আছে? তখন থেকে আমরা ক্লাসটা শুরু করব। ক্লাস স্টার্টস। আমাকে চ্যাটে দু একজন একটা জিনিস জানিয়েছো যে ভাই এসইওটা আরেকবার বলা যাবে কিনা। কেন বলা যাবে না? অবশ্যই বলা যাবে। দেখো, এই ধরনের অংশটা যখন আমরা বলছি যে বিভিন্ন অংশ কাজ করব, সেই অংশগুলো নিয়ে আমরা যদি বলি, যেমন ধরো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ব্যাপারটা হচ্ছে তুমি একটা কোনো কিছুর নাম লিখে সার্চ দিচ্ছ, মানে ধরো তুমি যখন ইউটিউবের নাম লিখে ধরো সার্চ দাও, তখন গুগল ক্রোমে যখন তুমি সার্চ দিচ্ছ সবার প্রথমে দেখবে নীলকালির একটা লিঙ্ক আসে, তারপর একটা লিঙ্ক আসে, তারপর একটা লিঙ্ক আসে, তারপর একটা লিঙ্ক আসে, এরকম করে আসতে থাকে। তুমি কি করো? সবার প্রথমটাতে ক্লিক করো। এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যাপারটা হচ্ছে এই যে লিঙ্কগুলোকে অপটিমাইজ করে কোনটা আগে থাকবে কোনটা পরে সেই বিষয়টা ক্লিয়ার আউট করা। সবগুলো প্রতিষ্ঠানের চেষ্টা করে যে তাদের যে ওয়েবসাইটটা আছে সেটা যেন সবসময় উপরের দিকে থাকে, যাতে যারা আগ্রহী বা যারা ক্লায়েন্ট তারা যেন শুরুরটাতেই সবসময় যেহেতু প্রেস করে তারটাতে যেন ঢুকতে পারে। এখন আমি দিলাম ই কমার্স সাইট, তো ই কমার্স সাইট দিলে বাংলাদেশে দেখবা সবসময় আইদার ইভালি অথবা দেখবা ডারাস, এই দুইটার মধ্যে যে কোনো একটা সবার আগে চলে আসে, অনেক ক্ষেত্রে স্টারটেকও চলে আসে। তো এই তিনটার ক্ষেত্রে দেখা যায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে জায়গাটা তাদের ওয়েবসাইটে সেটা খুব স্ট্রং, একটা ভালো ইঞ্জিনিয়ার দ্বারা করছে, তাই সেগুলো শুরুর দিকে আসতে থাকে। আর অন্যান্য অনেক কিছু আছে, এখানেই.com, বিক্রয়.com, সেগুলো দেখবা অনেক শেষে থাকবে, এগুলো যদি এখন আর অস্তিত্ব এরকম ভাবে নাই। তো ওই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটা কি? কেউ সার্চ করলে তোমার এটা যাতে যতটা তাড়াতাড়ি মানে তোমার সামনের দিকে আসে এবং আপডেটেড ভার্সনটা আসে। সো একটা ব্রেক দিয়েছি, ভাইয়া একটু পানি টানি খেয়ে আসে, আপনারা একটু ফ্রি হন, এরপরে আমরা শুরু করছি ক্লাসটা, ঠিক আছে?
সো আমাদের 3:41 পর্যন্ত সময় ছিল, মোটামুটি সময়টা শেষ। আমরা এখন আমাদের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটায় চলে যাব। আমাদের এই পুরো চ্যাপ্টারটা আমরা যে পড়লাম প্রায় 2 সপ্তাহ লাগিয়ে, এখান থেকে কোথায় কোথায় সৃজনশীল গুলো আসছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সৃজনশীল গুলো সেগুলো কি কি কোথা থেকে পড়বো সবগুলো ভাই এখন বলতে থাকবো একের পর এক। ওয়েব পেজের ব্যাপারে ভাইয়া অলরেডি আজকের ক্লাসের শুরুতেই বলে দিয়েছি, সেটার ব্যাপারে আর বলছি না। এইচটিএমএল ব্যবহার করে সুবিধাগুলো কি কি, অর্থাৎ এইচটিএমএল ব্যবহার করে তুমি যখন কোড করছো, স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করছো, সেগুলোর সুবিধাগুলো তুমি চাইলে বলতে পারো। সেখানে বি নাম্বারটা থাকছে। দেখো, একটা কলেজের কিছু সংখ্যক শিক্ষার্থীরা এইচটিএমএল ব্যবহার করে একটা ওয়েব পেজ তৈরি করছে। মূল পেজটি test.html, শিক্ষার্থী তথ্যের পেজটি test1.html, শিক্ষতে তথ্যের পেজটি test2.html নামক ফাইলে জমা করে রাখা হয়েছে। ওয়েবসাইটের মূল পেজটিতে test.html আর test2.html ফাইলগুলো হাইপারলিংক করা হয়েছে। এখানে test1 হবে, test1.html আর test2.html। ফলে ওয়েবসাইটে অনুপ্রবেশকারীরা খুব স্বাচ্ছন্দ্যে অনুপ্রবেশ করতে পারছে। কেউ আমাকে চ্যাটে বলতে পারবা, যদি দুইটা মানে পেজকে আমরা যদি লিংক আপ করতে চাই, তাহলে একটা শব্দ আছে আমরা পড়িয়েছিলাম, এটা কারো মাথায় আছে কিনা, কি ব্যবহার করতে হবে? তুর্য আমাকে তো ট্যাগটা বলতেছো, বাট টার্মটা বলো, টার্মটা মানে কাজটা কি? এই তো আমাকে সবার আগে মিলভা জানিয়ে দিয়েছে, এটাকে হাইপার লিংক বলা হয়। সো হাইপার লিংক যদি করি তাহলেই আমরা বুঝতে পারবো। এখানে href দ্বারা বোঝানো হয়, ঠিক আছে? হাইপার লিংক আমরা করব। তাহলে বলেছে কি, উদ্দীপকের ব্যবহৃত মূল পেজের জন্য ব্যবহৃত ফাইল test.html আর এর সাথে test1.html ফাইলগুলো লিংক করার জন্য HTML কোডটা লেখো, যেটা ভাই এক্ষুনি লিখে তোমাকে দেখাবো। আর ব্যবহৃত test.html এর সাথে এই ফাইলগুলো হাইপার লিংক করার সুবিধা আলোচনা করো। এখন চিন্তা করো, তোমাকে যখন সুবিধা আলোচনা করবে তুমি কি বলবা? তুমি বলবা যে আলোচনা করবার জন্য একই ওয়েব পেজের মধ্যে দুইটা ওয়েবসাইটের মানে ওয়েব পেজের অংশ যখন লিখে দিলা, তুমি ইজিলি দুইটা ওয়েব পেজে এখন নিজের মতো করে যখন খুশি যাওয়া আসা করতে পারবা। ফলে তোমার টাইম সেভ হলো, সবগুলো তথ্য রাখতে পারছো, সুন্দরভাবে দেখা যাচ্ছে, নিজের মতো করে যাওয়া যাচ্ছে, তথ্যের এভেইলেবিলিটি বাড়লো, এই বিষয়গুলো ব্যাখ্যা করতে পারে। সো ঘর নাম্বারটা খুব বড় হবে না, নিজের মতো করে যে সুবিধাগুলো পাওয়া যাচ্ছে, ডেটাগুলো রাখা যাচ্ছে, সেগুলো বললেই চলে যায়। এখন আমরা যদি এই ব্যাপারটা বুঝি, তাহলে তোমাদেরকে করিয়ে দেওয়া হবে কোনটা? সি নাম্বারটা। এ আর বি আর ডি তো বলেই দিলাম, তাহলে সি নাম্বারটা ভাইয়া এক্ষুনি করে দিব, বাট তার আগে বাকি সৃজনশীলগুলোর একটু অংশ দেখে নিই। দেখো, এইচটিটিপি এটা বলতে কি বোঝায়? এটা একটা প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা ভাইয়া আজকের 4th স্লাইডে পড়িয়েছে। তাহলে এইচটিটিপি কি এটা বুঝিয়ে দিবা, যে যখন আমার হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হিসেবে ব্যবহার হচ্ছিল। ডোমেন নেম এবং হোস্টিং এর পার্থক্যটা কি? যাও, একটা ক্ষয়ের প্রশ্নটা একদম পুরোপুরি ডাইরেক্ট বলেই দিই। ডোমেন নেম আর হোস্টিং এর মধ্যে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা স্বতন্ত্র নাম থাকে, সেই নামটাকে কি বলা হয়? ডোমেন নেম। অন্যদিকে ইন্টারনেটের ওয়েবের ফাইলগুলো কোন সার্ভারের লিংকে যদি রাখা হয়, সেটাকে কি বলা হয়? ওয়েব হোস্টিং বলা হয়, ঠিক আছে? তাহলে হোস্টিং এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারতেছো? ওয়েব হোস্টিং যে স্থানটা, সার্ভার স্পেস, সেখানে টেক্সট, গ্রাফিক্স, ভিডিও সবকিছু রাখা যায়, ওয়েব পেজে রাখা যায়। আর ডোমেন নেমের মধ্যে আমরা শুধুমাত্র ইন্টারনেটকে সাইন স্পট করে বা ব্রাউজারে দেখা যায় ওইসব তথ্যগুলো আমরা রাখতে পারতেছি নাম হিসেবে দিয়ে, আর কি উদ্ভাস.com এরকম করে দিচ্ছি। ডোমেন নেম কোনো বাড়ির ঠিকানা, আর যদি হোস্টিং বলি সেটা হচ্ছে বাড়িতে গিয়ে কোন একটা ব্যক্তির সাক্ষাৎ পাওয়া। ব্যাপারটা এরকম ভাবে বোঝায় আর কি, যে তোমার উদাহরণ দিয়ে বললাম। মানে ওয়েবসাইটে যখন ডোমেন নেম আর হোস্টিং দুইটাই দিচ্ছ, ডোমেন নেম টাইপ করে দিচ্ছ আর ব্রাউজারকে প্রদর্শন করে দিচ্ছে সেটা। সো ভাইয়া অলরেডি 3টা করে পার্থক্য বলে দিলাম, আশা করি সেগুলো এখন তুমি তোমার মতো গুছিয়ে লিখতে পারবা। এখন দেখো, এই যে উদ্দীপকটা আছে, উদ্দীপকে কি বললো? ইটালিক, বোল্ড, মানে ইনফরমেশন শব্দটিকে ইটালিক আর বোল্ড করতে কমিউনিকেশন টেকনোলজিকে www.udbhash-এর সাথে হাইপারলিংক করার প্রয়োজনীয়তা HTML কোড লেখো। এই সমীকরণ প্রদর্শনের জন্য HTML কোড লেখো। ঠিক আছে, তাহলে ভাইয়া করাই দিব কোনগুলা? সি আর ডি, যাতে তোমার কোনো প্রবলেম না থাকে, এগুলা ভালো কাজে দিবে। এরপরে দেখো, এই অংশটা তৈরি করলাম। এরপরে কি বলা যে HTML কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা তো আমরা জানি। ডাইনামিক ওয়েব পেজ ডেটাবেজ ব্যবহৃত হয় কেন?
আমার যদি ডেটাবেস মানে ওয়েব পেজ ডেটাবেস যদি না থাকে, তুমি যদি ডেটাই না রাখতে পারো, তাহলে ওয়েবসাইট তৈরি করলে সেটাকে কি কি রাখবা, সেটাই তো হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। জাস্ট গুছিয়ে লিখে দিলেই হয়। এই যে কোডটা আছে, কোডটার আউটপুটটা কিরকম হবে? সিম্পল, তুমি কোডটা নাও, কোডটা নিয়ে এখানে HTML এ পেস্ট করো, মানে এখানে পেস্ট করে দিলে তুমি আউটপুট দেখতে পাবা। বাট তুমি পরীক্ষার খাতায় লিখবা কিভাবে, এটা তোমার সবচেয়ে বড় প্রশ্ন আসতে পারে, যে ভাই আপনি তো কম্পিউটারে দেখাচ্ছেন, পরীক্ষার খাতায় আমি করব কিভাবে? তুমি পরীক্ষার খাতায় দেখতে পাইতেছো সবার প্রথমে বডির উপরে পি অ্যালাইন সেন্টারে দেওয়া মাঝ বরাবর উদ্ভাস লেখাটা থাকবে, তারপর একটা ব্রেক দিয়ে নিচে থাকবে কি এ হেফ দিয়ে উদ্ভাস.com দেওয়া আছে, উদ্ভাস.comটা নিচে থাকবে এবং উদ্ভাস নামে সেই জায়গাটা লেখা থাকবে, নিচে একটা লাল কালির এরকম নীল কালির অংশটা থাকবে। টেবিল উইথ দেওয়া আছে 100%, টেবিল বর্ডার 1 দেওয়া, খুব চিকন বর্ডার হবে। এরপর টেবিল রো এর মধ্যে টেবিল ডাটা দেওয়া, লিস্ট করে করে বলে দেওয়া আছে, টিচার্স লিস্ট এরকম করে টেবিল ডাটা দেওয়া, এবং এক একটা করে লিংক দিয়ে দেওয়া, দেওয়ার পরে শেষ করা, টেবিল শেষ। তো তুমি তোমার মতো করে এরকম টেবিল করবে। বলছে উদ্দীপকের রেজাল্ট নামে নতুন একটা কলাম সংযোজন করতে হলে কি কোডিং করতে হবে, সেটা তোমাদের কাছ থেকে আমি চ্যাটে জানবো একটু পরে, বাট আগে এই বিষয়গুলো দেখাবো, তাহলে কি কি কাজ করে সেটা দেখাতে পারবো। চলো তাহলে ডিরেক্ট কোডে চলে যাই আমরা। কোডে চলে গেলে তখন তোমার জন্য সহায়তা হবে। প্রথমে ভাইয়া 3 নাম্বার এই সৃজনশীলটা দিয়ে শুরু করতেছি। দেখো এই সৃজনশীলটা যদি তোমাকে দিয়ে শুরু করি, কন্ট্রোল C দিয়ে ভাইয়া কপি করে নিলাম। কপি করে নেবার পর আশা করি তোমরা আমার কম্পিউটারের স্ক্রিনটা দেখতে পাচ্ছ। যদি দেখতে পেয়ে থাকো আমাকে কাইন্ডলি কষ্ট করে একটু চ্যাটে জানিয়ে দাও তো কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। ওকে, দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখো এখন ভাইয়া কি করলাম, মাউসের রাইট বাটনটা প্রেস করলাম, প্রেস করবার পরে কি পেয়ে যাচ্ছি, নিউতে চলে যাচ্ছি। নিউতে যে নিয়ম তো জানোই, টেক্সট ডকুমেন্টে যেতে হবে, গেল, নাম সেভ করলাম প্র্যাকটিস বা সিকিউ, সিকিউ জাস্ট সিকিউ নামে দিলাম, আজকে সিকিউ প্র্যাকটিস করতেছি। এটাকে ওপেন করলাম, ওপেন করবার পর কোড লিখবো। সো কোডটাকে কি করেছি, কপি করে এনেছিলাম, কন্ট্রোল V দিয়েছি। ভি দেবার পর আমাকে এখন এটা সেভ করতে হবে। সেভ গেলাম, সেভ এজে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলা অংশ আছে, এখানে আইসিটি উদ্ভাস নামে একটা ফোল্ডার ভাইয়া তৈরি করে রেখেছি, এটা সিলেক্ট করলাম। করার পরে ভাইয়া নাম দিলাম কি সিকিউ ডট এইচটিএমএল। এটা দেবার পরে ভাইয়া এই জায়গায় অল ফাইল সিলেক্ট করলাম এবং এই অংশটায় ভাইয়া সেভ করে দিলাম। সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে আমি এখন আইসিটি উদ্ভাসের এটাতে গেলাম, যাওয়ার পরে দেখতেছি সিকিউ নামে একটা এই ব্রাউজার এটা তৈরি হয়ে আছে, এটাতে প্রেস করলাম। দেখেছো উদ্ভাস লেখাটা আসছে, লেখার পরে সেটা কি উদ্ভাস লিংক আকারে আছে। যেখানে আমরা কি করেছিলাম, আমরা যে লেখাটা দিয়েছিলাম এই যে এখানে, সেই লেখাটা কি হিসেবে ছিল, সেখানে লেখাটা ছিল আমাদের যে উদ্ভাসটা ছিল, সেই উদ্ভাসের এই অংশটা মূলত ছিল কি আকারে ছিল, এক্ষেত্রে মূলত আমাদের পুরোপুরি ভাবে সেটা আমরা ওয়েবসাইটের সাথে হাইপার লিঙ্ক করে দিয়েছিলাম। যদি হাইপার লিঙ্ক করে থাকি তাহলে তো একটা কাজ করার কথা, আমি উদ্ভাসে প্রেস করলে উদ্ভাসের পেজে চলে যাওয়ার কথা। ফাইল কুডেন্ট বি অ্যাক্সেসড, ইন্টারনেট তো ঠিকই আছে, তাহলে প্রবলেম করছে কেন, একটু দেখি তো কোডের মধ্যে কি প্রবলেম আছে। সিকিউ.html তো আসলো, দেখি তো কোডের মধ্যে কি প্রবলেম করে দিয়েছে প্রশ্নে। পি অ্যালাইন দেওয়া আছে, সেন্টার উদ্ভাস, ব্রেক দিল, এ হেফ দিল, www.udbas.com দিল এবং সে সামনের দিকে গেল। আচ্ছা ঠিক আছে, এইভাবে না দেই, এই লেখার ফরম্যাটটাকে না দিয়ে ভাই আর একটা কাজ করি, আমরা HTTP দিয়ে করি, তাহলেও সেই ক্ষেত্রে এই অংশটা মিলে যাবে। ঠিক আছে, এরপর উদ্ভাস নামে দিয়েছে, এ ক্রস করেছে, পি নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমরা তাহলে এই অংশটাই দিয়ে দিচ্ছি কি, এই অংশটাই ধরো দিয়ে দিলাম সেন্টার, এটা তো আছেই ভাই, এটাকে একটু ডিফারেন্ট ফরম্যাটে লিখলাম, এভাবে না লিখে তোমরা যেটা পড়ছো HTTP দিয়েই লিখে দিই .com। ঠিক আছে, আমরা এখানে উদ্ভাস নামে দিয়ে দিলাম, উদ্ভাস নামে দিচ্ছি। সো সেটা কি কি ছিল, আমরা লিখছিলাম HTTP, এটা কি প্রোটোকল হিসেবে ব্যবহার হয়, আপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সো এটা দিলাম, দেন হচ্ছে কি আমরা যখন স্ল্যাশ ব্যবহার করছি এবং এটা করবার পরে আমরা কি দেখতে পাচ্ছি, .com এ চলে যাচ্ছি, যাওয়ার পরে স্ল্যাশের এই অংশটা দিয়ে দিলাম এবং এটা ক্রস করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখানে তো উদ্ভাস দেওয়াই আছে, তাহলে ভাই এই জায়গাটায় গিয়েছি, আরে কোন তো গেলাম, তারপরে কি করলাম, সেভ করে দিলাম। সেভ হয়ে গেল, এটাকে একটু ইয়া করলাম, যাচ্ছি, এই যে দেখো লোড হলো,
উদ্ভাসের পেজে চলে গেছি। তাহলে বুঝতে পারছো কি লেখার ফরম্যাটটাই ভুল ছিল আর কি। হ্যাঁ, সো লেখার ফরম্যাটের এই অংশটা কি ছিল, এটা মূলত ভিজুয়াল স্টুডিওর জন্য কাজ করতো, বাট ভাইয়া যেহেতু নোটপ্যাডের অংশটা ব্যবহার করছি সেই অংশটাই আর কি সহায়তা করছিল আর কি। সো ভাইয়া নোটপ্যাডে লিখবার জন্য যে ফরম্যাটটা আমরা পড়েছিলাম সেই অনুযায়ী ভাইয়া লিখে দিয়েছি, উদ্ভাসের পেজে চলে আসলাম। আবার ফেরত চলে যাই, ফেরত চলে যাবার পরে আমাকে উদ্ভাস লেখা, হোম লেখা, টিচার্স লিস্ট লেখা, স্টুডেন্ট। খুব ভালো মতো চিন্তা করবা এবং আমাকে ঘ নাম্বারের অ্যান্সারটা এক লাইনে দেওয়া পসিবল, এটা এক লাইনের অ্যান্সার। ঘ নাম্বারে দেখো তোমাকে কি কোশ্চেন বলছে, বলছে উদ্দীপকে উল্লেখিত যে টেবিলটা আছে সেই টেবিলে রেজাল্ট নামে নতুন একটা কলাম সংযুক্ত করতে চাইলে কোডিং এর কি পরিবর্তন করতে হবে। কেউ কি আমাকে এখন এটা দেখা বলতে পারবা, এই যে আমরা দেখতেছিলাম যে টেবিলটা আসতেছিল, এই টেবিলে কন্টাক্ট লিস্টের পরে আরেকটা রেজাল্ট নামে একটা অংশ আসবে, তাহলে আমাকে কি অ্যাড করতে হবে? কেউ কি আমাকে চ্যাটে জানাতে পারবা? ইশারা, থ্যাংক ইউ ভেরি মাচ। লাবিবু আমাকে জানিয়ে দিয়েছে আমাকে আরেকটা টেবিল ডাটা অ্যাড করতে হবে, আরেকটা ডাটা অ্যাড করলেই তো ওই রো এর মধ্যে চলে আসবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? ভাইয়া দেখো একটু হেল্প করি। যখন তুমি কিনা এই ক্ষেত্রে যাচ্ছ, এই সবার প্রথম অংশগুলোতে বলা, প্রথম অংশে হোম, এইচটিএমএল এই ব্যাপারগুলো বলে দেওয়া আছে। এই যে হোম, এরপরে টিচার্স লিস্ট, স্টুডেন্টস, কন্টাক্ট লিস্ট এরকম বলা। এরপরে তুমি আরেকটা ডাটা যদি দিয়ে দিতে পারো তাহলে কি আরেকটা কলাম হয়ে যাবে না? তাই তোমাকে আরেকটা টেবিল ডাটা দিতে হবে। তাই কোডের মধ্যে যদি ভাইয়া যাই, এই যে কোডের মধ্যে যদি যাই, যে টেবিল ডাটার এই অংশটা ভাইয়া ধরো এখানে লিখলাম টেবিল ডাটা, এটা কপি করলাম কন্ট্রোল সি, দেওয়ার পরে কি করলাম, এখানে ধরো আরেকটা দিয়ে দিচ্ছি কি কন্ট্রোল ভি দিয়ে দিলাম টেবিল ডাটা। আর এই জায়গাটায় কি হিসেবে থাকবে, এই জায়গাটায় থাকবে হচ্ছে রেজাল্ট হিসেবে, ধরো রেজাল্ট হিসেবে। আর এই জায়গাটায় লেখা থাকবে কি রেজাল্ট নামে, ঠিক আছে, রেজাল্ট। ধরো এইচটিএমএল হিসেবে ভাই একটা আগে থেকে কোড তৈরি করে রাখছি আর কি, একটা ফাইল তৈরি করে রাখছি ওয়েব পেজ হিসেবে, সেটা তৈরি করে রাখা আছে। সো আরে ভাই এখানে সেভ করে দিচ্ছি, সেভ। আচ্ছা সেভ হলো। তারপরে যদি ভাইয়া দেখাইতে চাই, এটা কি করতেছি, এই দেখছো এক্সট্রা আরেকটা কলাম হয়ে গেছে। তাহলে আরেকটা টেবিল ডাটা যোগ করার ফলে যে আরেকটা কলাম হয়ে গেল, এই ব্যাপারটা খুবই সহজ, কিন্তু কেউ কেন যেন এই জিনিসটা পারে না। তাই ভাইয়া এই সৃজনশীলের এই অংশটা বলে দিলাম এটা কিভাবে কি কাজ করতেছে। এখন এই ব্যাপারটা যদি তুমি বুঝে থাকো, আমরা পরের সৃজনশীল গুলো একটু যাই। এটা তো পুরো সৃজনশীলটাই হলো, তাহলে সবগুলো অংশ কিন্তু ডান, তোমার কোনগুলো কি কি কাজ করছিল সেগুলো সব হলো। এরপর আমাদের দ্বিতীয় সৃজনশীল যেটা ছিল সেটা কি ছিল, আমাকে বলেছে এই যে লেখাটা এখানে ইনফরমেশন শব্দটাকে ইটালিক আর বোল্ড, কমিউনিকেশন টেকনোলজিকে উদ্ভাসের লিঙ্কের সাথে হাইপার লিঙ্ক করার জন্য। খুব ভালো মতো বোঝো। আমরা এখন কোডে যাব, কোডে যাওয়ার পরে ধরো টেবিল বর্ডার এখানে দিয়েছে, আমাদের টেবিলটা দরকার নেই। আমরা ধরো এই জায়গাটায় লিখলাম, এটাকে ডিলিট করে দিলাম। বডির মধ্যে আমাকে বলেছে উদ্ভাসের লিংকের মধ্যে দিতে, বাট আমাকে কথাটা বলেছে কি কমিউনিকেশন টেকনোলজির ভিতরে সেটা থাকবে। তাহলে ভাইয়া এই জায়গায় কথাটা কি লিখে দিচ্ছি, কমিউনিকেশন টেকনোলজি হিসেবে, ঠিক আছে। সো আমরা এখানে অ্যালাইন করে আমরা এই জায়গাটায় কি লিখে দিব, আমরা এখানে ধরো লিখে দিব হচ্ছে এখানে আমরা লিখে দিচ্ছি জাস্ট নর্মাল প্যারাগ্রাফ আকারেই দিই, যেহেতু কোনো কিছু করতে বলে নাই শুধু শুধু আর এক্সট্রা কেন দিব। প্যারাগ্রাফ আকারে এহের ফাঁকারে উদ্ভাস থাকলো, এখানে ভাইয়ার লিখে দিতে হবে কমিউনিকেশন টেকনোলজি, যাতে তুমি এইটাই প্রেস করলে উদ্ভাসে চলে যাও, CHNOLOGY, ঠিক আছে। তাহলে এই যে দেখো কি বলেছিল, কমিউনিকেশন টেকনোলজিকে এই পেজের সাথে হাইপার লিঙ্ক করার জন্য, এটা দিলাম। দেওয়ার পরে ভাইয়া ফাইলে গেলাম, সেভে দিলাম। দেওয়ার পরে সেটাকে একটু দেখাই, এই দেখো দিলাম, দেখো কমিউনিকেশন টেকনোলজি লেখাটা দেওয়া। ভাইয়া যদি এটাই ক্লিক করি, আমার চলে যেতেছি কোথায়, উদ্ভাসের পেজে। ভাই একটা বিষয় পড়াইছিলাম, নাম লেখা একটা, তুমি ভাববা কোনো আইটি সেক্টরে যাইতেছো, কমিউনিকেশনে ক্লিক করে চলে গেছো উদ্ভাসে। এটাকে একটা টার্ম দ্বারা বলা হয়, টার্মটার নাম কি, লাবিব থ্যাংক ইউ, সবার আগে জানায় দেয়, থ্যাংক ইউ লাবিব। এটাকে ফিশিং বলা হয়, PHYSING, ফিশিং, ঠিক আছে। আচ্ছা তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকো, এর আগের অংশটাই কি বলা ছিল, এর আগের অংশে কোশ্চেনে বলা
এই যে ইনফরমেশন শব্দটিকে ইটালিক বোল্ড আকারে দেখতে, তাহলে ব্যাপারটা তো আরো সহজ হয়ে গেল। আমরা যদি এটাকে প্রকাশ করতে চাই, ধরো বডির পরে ভাই আরেকটা কি করব, একটা ধরো প্যারাগ্রাফের অংশ রাখলাম, হ্যাঁ জাস্ট দিয়ে দিলাম ধরো প্যারাগ্রাফ, শেষ করে একটা প্যারাগ্রাফ দিয়ে। এর মধ্যে ভাই একটা লেখারে কি হিসেবে দেখতে চাই, ইটালিক আবার বোল্ড, সো আই দিলাম। বোল্ড দেখতে চাই, বি দিলাম। শেষ করে ফেলবো কি দিয়ে, ইটালিকটা একটা কন্টেইনার ট্যাগ, তাই এটাকে শেষ করতে হবে। বোল্ড তাহলে বি দ্বারা শেষ করতে হবে। লেখাটা কি হিসেবে দেখতে চাই, আমরা দেখতে চাই ইনফরমেশনকে, ইনফরমেশনকে, ঠিক আছে। দেওয়ার পর ধর একটা ব্রেক দিয়ে দিলাম, মাঝখানে একটা ব্রেক থাকলো, একটা বিরতি, আমরা মানে একটা লাইনের মধ্যে একটু ফাঁকা থাকছে, এবং আমরা এখানে সেভ করে দিয়েছি। এটাকে যদি দেখি, এই যে দেখো ইনফরমেশন ইটালিক বোল্ড, তারপরে কমিউনিকেশন টেকনোলজি, আমাকে যা বলেছে পুরোটা করে দিয়েছি কোড। তাহলে আশা করি এটা ব্যাপারটা বোঝা গেল যে দ্বিতীয় সৃজনশীলে আমার অ্যান্সারটা যেটা চেয়েছিল সেটার অ্যান্সারটা কি হবে। এখন আমাকে যদি বলো, আমি যদি তোমাদেরকে এই কোশ্চেনে একটা এক্সট্রা পার্ট ভাইয়া দিয়ে দিতাম এটা দেখার পরে, যে এই কোডটার মধ্যে, এই কোডটার নাম হিসেবে ভাইয়া দেখতে চাই যে এই কোডের মধ্যে নাম আছে আইসিটি বেস্ট ব্যাচ, ভাইয়া এই নামটা উপরে দেখতে চাই, তাহলে কোডে আমাকে কি পরিবর্তন করতে হতো, আমাকে কেউ জানাতে পারবা? দেখি তো কেউ আমাকে জানাতে পারো কিনা, এখানে কি লিখতে হতো? খুবই দুঃখিত ভাইয়ারা, এই 2টা দিন ধরে ক্লাস নিতে ইয়াতে প্রচুর ডিস্টার্ব করতেছে। ভেরি গুড, আমাকে টাইটেলের এই অংশটা ব্যবহার করতে হতো হেডের ভিতরে, সেখানে আমার লিখতে হতো আইসিটি বেস্ট ব্যাচ, সেই বিষয়টা আমাকে এখানে লিখতে হতো, আর কিচ্ছু না। এই তো বুঝতে পারছো? তাহলে দেখো আমি যদি এইখানে যে কোডটা ছিল সেই কোডের মধ্যে লিখে দিতাম, এই যে এখানে কোনো হেড টেড নাই, ঠিক আছে, তাহলে ভাইয়া হেড ব্যবহার করতাম, তাহলে হেড ব্যবহার করলাম আর টাইটেল ব্যবহার করলাম, তাহলে এইখানে গেলাম কি হেড হিসেবে, হেড, হেডকে ক্লোজ করতে হবে, ক্লোজ করে দিলাম হেড। হেডের ভিতরে কে থাকে, হেডের ভিতরে থাকে টাইটেল, TITLE, আর এটাকে আমি দেখতে চাই TITLE, এবং এখানে লিখলাম আইসিটি বেস্ট ব্যাচ। এই নিজেদের আবার অনেক ভালো ভাইবো না, ঠিক আছে, তোমরা ভালো, ঠিক আছে, আর তাই বলে এত ভালো ভাইবো না। দেখো এটাকে যদি আবার আমরা এটা করে দেই, দেখো আইসিটি বেস্ট ব্যাচ কথাটা চলে আসছে, ঠিক আছে ভাই। তাহলে কি করি, একটু কোডটা কপি করে দেই, প্রশ্ন যেটা আছে সেটা তো আছেই, বাট ভাই এক্সট্রা করে একটু কোড দিয়ে দিলাম আইসিটি বেস ব্যাচের, এটা প্রশ্ন আসলে যেন এটা করতে পারো। সো একইভাবে আমরা যদি এই জায়গাটায় একটা এক্সট্রা পেজ দিয়ে নিউ স্লাইড নিলাম, এই জায়গাটায় যদি একটু কোডটা কন্ট্রোল V দিয়ে দিয়ে দেই, তাহলে তুমি তোমার মতো করে ওটা প্র্যাকটিস করে নিতে পারবা, ঠিক আছে। এই প্রশ্ন আর কোডটা এখানে থাকলো, কোনো সমস্যা হবে না। দ্বিতীয় অংশটাই ভাই এখানে বললাম কি, এই অংশটাই বললাম যে যখন তুমি অ্যাড করতে চাচ্ছ, ঠিক আছে, গিয়ে স্লাইডে যেটা ব্ল্যাঙ্ক স্লাইড রেখে দিই যাতে পরে অ্যাড করতে পারি। বলেছিল কি test1 HTML নামে একটা অংশ থাকবে, test2 নামে একটা থাকবে, সেটা কোথায় থাকবে, তার মধ্যে শিক্ষার্থীদের আর টিচারদের 2টা তথ্য থাকবে, সেটা টেস্ট HTML ফাইলের মধ্যে থাকবে। তাহলে দেখো এই যে আমার ফাইলটা আছে, এই ফাইলটাকে ভাইয়া যদি এখন সেভ করতে চাই আগের মতো কোডের অংশগুলো দিয়ে, সেখানে তাহলে কি করব, এই যে কোডটা দেখায় আসলাম, এই কারণে ভাইয়া 3 নাম্বার সৃজনশীল থেকে দেখাইছি, এই যে এখানে কোডগুলো আছে সেগুলোকে যদি দেখাই, যে আমরা যে ব্যবহার করছিলাম এ হেরফের এই অংশটা, ঠিক আছে, আমরা যদি এটাকে একটু কপি করে নেই, দেখো কন্ট্রোল C, সো এটার মধ্যে ধরো ভাইয়া এখন কোডগুলোকে লিখবো। সো টেবিলের এই অংশটা পুরোটা গেল, বডির এটা শেষ, ভাইয়া কন্ট্রোল V দিয়ে লিখলাম, সেটা কি লিখতে পাচ্ছি, যে এই জায়গাটায় ভাইয়া কানেক্ট করছে, কানেক্টের মধ্যে ধরো একটা প্যারাগ্রাফের অংশের ভিতরে দিয়ে দেয়, হ্যাঁ দেখতে সুন্দর লাগবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এরপরে কি হয়ে গেল, ধরো ভাইয়া এই জায়গাটায় বোল্ড আকারে হোমের এই অংশটা দেওয়া, আমরা এখানে ধরো দেখতে পাইলাম যে এই জায়গাটায় হোম আকারে এখানে থাকছে, তো আমি এখানে ধরো test1 নামে দিলাম, test.html যেটা নাম ছিল test1, test1টা কাদের নামে ছিল, test1টা ছিল মূলত স্টুডেন্টদের জন্য, তাই ভাইয়া লিখে দিলাম স্টুডেন্টস, দেওয়ার পরে ভাইয়া বোল্ড আকারে দেওয়ার পরে ধরো শেষ করে দিলাম /ahfটা, এবং প্যারাগ্রাফের এই অংশটা শেষ করে দিয়েছি। দেওয়ার পরে আমরা একটা ব্রেক দিলাম, ধরো BR,
এটা দিয়ে দেওয়ার পর আমাকে বলেছে টিচারদের জন্য একটা তৈরি করেছিল, সেটা কি টেস্ট ডট টু এরকম নামে। তাহলে এই জায়গাটায় কি টেস্ট টু HTML এ কাদের জন্য তৈরি করেছিল? এটা টিচারদের জন্য তৈরি করেছিল, TEACHER, টিচারদের নামে তৈরি করলো। তৈরি করবার পর বলল যে টেস্ট HTML নামে একটা পেজে সে সেটা সেভ করেছিল। তাহলে ভাইয়া সেভ এজে যাচ্ছি, সেভ এজে যাওয়ার পরে ধরো এটাকে এখন সেভ করব টেস্ট TEST.HTML এটার নামে সেভ করব। করব কোথায়? করব হচ্ছে ভাইয়া ICT উদ্ভাসের এই যে ফাইলটা তৈরি করেই রাখছি এটার মধ্যে। অল ফাইল সিলেক্ট করলাম, করবার পরে ভাইয়া সেভে দিয়ে দিলাম। এই তো সেভ হয়ে গেছে। যে খুঁজে দেখি তো তৈরি হয়েছে কিনা, তাহলেই বুঝতে পারবো। এই যে এই অংশটায় এখানে আছে, দেখো এই যে এখানে টেস্ট নামে আছে। এটা ওপেন করলে দেখো স্টুডেন্টস নামে একটা অংশ আছে, টিচার্স নামে আছে। ক্লিক করলে কি হবার কথা? ক্লিক করলে কিন্তু কিছু দেখাবার কথা না। কেন দেখাবার কথা না? এই ব্যাপারটা হচ্ছে তোমাদের বোঝার বিষয়। ভাইয়াকে যদি স্টুডেন্টস আর টিচার এই দুইটা নামে ওয়েব পেজ আমি লিংক দিয়ে দিছি, কিন্তু এর ভিতরে কোনো ডাটা কি আমি দিছি? এই কারণে তোমাদের সৃজনশীলে ছিল ডাইনামিক ওয়েবসাইট তৈরি করলাম। ডেটা দেওয়াটা কেন গুরুত্বপূর্ণ? কোনো ডাটাই যদি না থাকে তুমি ওয়েবসাইটে যে দেখবাটা কি? তাহলে তোমার হচ্ছে গিয়ে স্টুডেন্টস নামে যে ওয়েব পেজটা তৈরি করছো সেটার মধ্যে যে অবশ্যই তোমাকে ডেটা দিতে হবে। তাহলে তুমি বিভিন্ন স্টুডেন্টের নাম দিতে পারো, রোল দিতে পারো, আর ফোন নাম্বার, ব্লাড গ্রুপ অনেক ক্ষেত্রে কাজে লাগে, সেগুলো দিতে পারবা। টিচারদের ক্ষেত্রে কি টিচারদের নাম, তাদের ফোন নাম্বার, তারা কোথায় থাকেন এই বিষয়গুলো যুক্ত থাকলো, তারা কোথায় কোন কোন ক্লাসগুলো নেন সেগুলো থাকবে। সো এই কনসেপ্টগুলোকে তুমি যদি নিজের মতো করে পড়াশোনা করো তাহলে বুঝতে পারবে তোমার সৃজনশীলের মধ্যে প্রায় 70% কমন পড়বে। বাকি 20%-এর সৃজনশীল ভাইয়া করাবার সময় বলেছি। যারা কিনা আমার টেবিলের ক্লাসটা করেছো তারা জানো টেবিলের মধ্যে আউট অফ নোওয়্যার যদি ভাইয়া বলি 50 থেকে সিরিয়াল শুরু করো, কিভাবে করবে ভাইয়া বলে দিছি। সেটা খুব গুরুত্বপূর্ণ উদ্ভাসের পরীক্ষার জন্য, মানে গভর্নমেন্ট পরীক্ষার জন্য। সো টেবিল করা, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ। টেবিল তৈরি করা সেটা একটা, লিস্টিং করা গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে ক্যান্টনমেন্টের কিছু কলেজের ক্ষেত্রে দেখবে ইমেজ যুক্ত করার প্রশ্নটা থাকে, সেটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে। তাহলে ভাইয়ার কাজ ছিল সবগুলো বিষয় বুঝিয়ে সৃজনশীল কি কি আসবে, কোথায় আসবে লিখে যেমন দিছি মুখে বলে দিছি। একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন, আমার বিশ্বাস আপনাদের যে পরিমাণ মেধা আছে এবং আপনারা যতটা স্বতঃস্ফূর্ত ভাবে অ্যান্সার দেন আপনারা নিজেরাই পারবেন অন্যান্য বিষয়গুলো একটু প্র্যাকটিস করলে। সো আজকের ক্লাসটা ভাইয়া এইখানেই শেষ করে দিচ্ছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং কোডগুলো এখানে থাকছে, আপনাদের জন্য সুবিধা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শেষে একটা ক্লাস ইভ্যালুয়েশন আছে, কষ্ট করে ক্লাস ইভ্যালুয়েশন দেন। আর আপনাদের চ্যাটটা একটু পড়ে নিই ততক্ষণে, ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ। অর্ক ভাই কোনো কিছু বলবেন? হ্যাঁ জি ভাইয়া, যেটা ওদের উদ্দেশ্যে বলা যে এই দেখো আমাদের কিন্তু তাহলে মানে কি ওয়েব ডিজাইনিং এটা কিন্তু আমাদের কাভার হয়ে গেছে তাই না? এবং কথা হলো, এবং ভাইয়া নিশ্চয়ই তোমাদের যে বলছেন যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা কি, একটা হলো আমাদের লিংক ক্রিয়েট করতে পারা, দেন হলো আমরা বলতে পারি টেবিল ক্রিয়েট করতে পারা। টেবিল থেকে পরীক্ষায় কোশ্চেন আসেই, টিচারদের খুব প্রিয় একটা জিনিস হলো টেবিল ক্রিয়েট করতে পারা। আর তোমাদের যে বাকি জিনিসপাতিগুলো, নরমাল জিনিসপাতি, পি ট্যাগ, বোল্ড, ইটালিক, এইসব ট্যাগ গুলা মোটামুটি জানলেই হবে। আর কালারটাও মোটামুটি ইম্পর্টেন্ট। ওকে, এগুলা পারলে তোমাদের হবে। বাট কিন্তু আমরা তোমাদের বাড়তি জিনিসপাতিও দেখাইছি, যেমন তার মধ্যে একটা ছিল হলো ফর্ম তৈরি। তোমরা এখন ফর্ম তৈরি করতে পারবা, সেটা তোমরা করতে পারবা। আর আরেকটা বিষয় যদি তোমাদের আমি একটু বলি, সেটা হলো যে তোমরা একটু অনেকে জানতে চেয়েছো যেটা সম্পর্কে যে ভাই আমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবো কিভাবে। তোমরা কিউএনডি তে লিখছো যে ভাইয়া বাসায় আমরা বাড়তি জিনিসপাতি প্র্যাকটিস করবো কিভাবে। প্রথম কথা হলো আমরা তোমাদের যতটুকু পড়াইছি দ্যাটস অ্যাকচুয়ালি মোর দেন এনাফ, তোমাদের পরীক্ষার জন্য মোর দেন এনাফ। বাট তোমাদের অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং খুব ভালোভাবে শিখতে চাও, মানে আরো ভালোভাবে অ্যাডভান্স লেভেলে শিখতে চাও, বা সরাসরি তোমরা প্রোগ্রামার হতে চাও আরো আরো হাই লেভেলের, বা তোমরা বলতে পারো যে অ্যাকচুয়ালি আরো হাই লেভেলের ওয়েব ডিজাইনার হতে চাও, তোমরা কিভাবে আগাতে পারো। তোমাদের জন্য আমি কয়েকটা ওয়েবসাইটের নাম বলে দিই। যে ওয়েব ডিজাইনিং এর জন্য তোমরা জানো W3 স্কুল, দ্যাটস দ্য বেস্ট অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইনিং এর জন্য। তুমি HTML এবং CSS সম্পর্কে খুব ভালো একটা নলেজ তুমি সেখানে পাবে। আর তোমাদের যারা হলো যে এর ক্ষেত্রে প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমরা জানতে চাও, প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা হয়তো বলছিলাম যে তোমাদের সি প্রোগ্রামিং খুব ভালোভাবে জানতে চাও, তার জন্য তামিম শাহরিয়ার সুবিন চমৎকার একজন লেখক, তার একটা বই আছে যে সি প্রোগ্রামিং। মানে এটা অবভিয়াসলি তোমাদের পড়াশোনার মধ্যে মানে অন্তর্ভুক্ত না, তোমাদের বাড়তি জানতে চাও যে তামিম শাহরিয়ার সুবিন তার লেখা বইটা হলো যে সি প্রোগ্রামিং।
এই বইটা বাংলায় লেখা তো, আর জিনিসটা অত্যন্ত সহজভাবে লিখছেন, মানে দেখবেন আমরা সব টপিকই কভার করছি, আর ওখানে জিনিসটা আরো সহজভাবে লিখছেন। আর ওখানে তিনি আরো বিভিন্ন রকম কিছু ওয়েবসাইটের লিঙ্কিং দিয়ে রাখছেন, বইটা অনেক ভালো, তোমরা অনলাইন কপিও পেয়ে দিতে পারবা। আর আরেকটা বিষয় সেটা হলো, তোমরা যদি যে কোনো প্রবলেমে পড়ো, যে কোনো প্রবলেমে, প্রোগ্রাম রিলেটেড যে কোনো প্রবলেমে পড়ো, জোস একটা ওয়েবসাইট আছে, দুইটা ওয়েবসাইট অ্যাকচুয়ালি, একটা বলতে পারি স্টেক ওভারফ্লো। স্টেক ওভারফ্লোতে অ্যাকচুয়ালি সার্চ দিলেই তোমার যে কোনো প্রবলেমে পড়ো না কেন, তোমার সেখানে গিয়ে সার্চ দিলে প্রবলেমগুলো মোটামুটি পেয়ে যাও। আরেকটা আছে টিউটোরিয়ালস পয়েন্ট। টিউটোরিয়ালস পয়েন্ট মানে এগুলো হলো জোস জোস ওয়েবসাইট, অ্যাকচুয়ালি তুমি যদি জাস্ট গুগলে গিয়ে প্রবলেমটা লিখে সার্চ দাও, প্রথম দিকে জোস জোস কয়েকটা ওয়েবসাইট চলে আসে, অর্থাৎ এগুলো নিয়ে খুব একটা প্রবলেম হবে না। আর একটা জিনিস অন্তত এইটুকু বুঝতে পারতেছো যে একজন ভালো প্রোগ্রামার বা ভালো একজন ওয়েব ডেভেলপারের কাজ হলো অলওয়েজ আপডেটেড থাকা। যেমন তুমি চিন্তা করে দেখো যে আমরা আগে HTML4 ইউজ করতাম, বাট এখন আমরা HTML5 ইউজ করতেছি, আমরা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে অটোমেটিক। দেন আবার তুমি চিন্তা করো যে আমরা তোমাদের নোটপ্যাডে তোমাদের বইয়ে লেখা আছে, আমরা কিন্তু তোমাদের জন্য সুবিধাজনক হয় এই জন্য সাবলাইম টেক্সট এডিটর বা VS কোড এগুলো তো করে দিয়েছি, তাই না? এগুলোতে কিন্তু তোমাদের এই যে তোমরা আপডেট হচ্ছ। তারপর আমরা তোমাদের বলছিলাম তোমাদের বইয়ের মধ্যে ব্যাকডেটেড প্রোগ্রাম লেখা conio.h ইউজ করছে, আমরা বলছি এটা ইউজ করার কোনো দরকারই নাই, তুমি কি জাস্ট stdio.h এটা ইউজ করবা, মোর দেন এনাফ। এই যে তুমি যে অলওয়েজ আপডেটেড হচ্ছে, নতুন তথ্য যে তোমাকে তুমি নিতে পারতেছো, এই জিনিসটা এনশিওর করতে হবে। আর আশা করি সমস্যা নেই, আমাদের জোস জোস চ্যাপ্টার গুলো শেষ হয়ে যাচ্ছে, এইটাই যে একটু পেইনের বিষয়, সমস্যা নেই, কালকেও এরপরে কয়েকটা জোস চ্যাপ্টার থাকবে, বাট চ্যাপ্টার 5 এবং 4 আজকে শেষ হলো তো, আই থিংক ইউ এনজয়েড দিস চ্যাপ্টারস এন্ড প্র্যাকটিস করবা এবং জোস অবস্থায় থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, অর্ক ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা প্রশ্ন তোমাদেরকে হোমওয়ার্ক দিতে চাচ্ছিলাম, বাট বলার আগে আমাকে চ্যাটে একজন বলেছে ভাইয়া এটা যদি একটু করে দিতেন। ভাইয়া তাহলে একটু হেল্প করে দেই, যেহেতু হোমওয়ার্ক দিতে চাচ্ছিলাম এই প্রশ্নটা, যে 2 এর 4 এর এই প্রশ্নটা, তোমাদের দুইটা ট্যাগের ব্যাপারে তো বলে দিয়েছিলাম, সুপারস্ক্রিপ্ট আর আরেকটা কি ছিল সাবস্ক্রিপ্ট ব্যাপারে, দুইটা কন্টেনার ট্যাগ ছিল। সেগুলো কি একটা লেখাকে যদি বড় করে মানে উপরে দেখতে চাই, একটা হচ্ছে নিচে দেখতে চাই। দেখো তো দেখি এই অংশটাকে যদি লেখাটা ধরো দেখতে চাই, প্যারাগ্রাফের ভেতরে ধরো লেখাটাকে দিলাম, সেটা কি এক্স। এখন এই এক্স লেখাটাকে এই যে এইভাবে করে এক্স দিলাম, এক্স এর এই লেখাটা নিচে ভাইয়া দেখতে চাই 1 কে, তাহলে কি লিখবো, ফার্স্ট ব্র্যাকেট এক্স লেখার পরে কোডের এখানে দিয়ে দিব সাবস্ক্রিপ্ট দিয়ে 1 দিব, সাবস্ক্রিপ্ট শেষ করে দিব। তাহলে দেখতে পাবো কি এটার রেজাল্টটা দেখতে পাবো এই অংশটায়, এটা হয়ে যাবে x1। এরপরে ভাইয়া দিলাম প্লাস, প্লাস লিখবার পরে এক্স, এরপরে কি 2 দেওয়া নিচে, তাহলে ভাইয়া এখানে কি করব, এই জায়গাটায় আবার সাবস্ক্রিপ্ট ব্যবহার করব, করে এখানে 2 দিব, এরপরে স্ল্যাশ সাবস্ক্রিপ্ট দিব, দেওয়ার পরে কি দিব, এই যে এই সাইনটা দিব, এই যে এই সাইনটা দেওয়ার পরে কি লিখবো, সুপারস্ক্রিপ্ট লিখবো, সুপারস্ক্রিপ্ট তার মধ্যে কি 2 দিব, তারপরে সুপারস্ক্রিপ্ট। এই একটা অংশ ভাই একটু হেল্প করে দিলাম, আমি একটা হোমওয়ার্ক দিতে চাচ্ছিলাম, যেহেতু আমাকে একজন বললো ভাই একটু করে দেওয়া যায় কিনা, অর্ধেকটা করে দিলাম, ঠিক আছে? এই অর্ধেকটা করে দিলাম, যদি না পারেন ভাইয়া, যেমন আজকে যারা আমাকে শুরুতে বলে দিয়েছিল যে ভাইয়া সমস্যা ছিল এই সমস্যা, আমি কিন্তু 10 মিনিট আগে তাদের অ্যান্সার একটু লিখে বা মুখে বলে দিয়েছি। যদি সমস্যায় পান ভাইয়া নেক্সট ক্লাসে অবশ্যই এটা করে দিব, কোনো টেনশন নাই, একটা হোমওয়ার্ক দিয়েছি ছোট। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অর্ক ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো প্রশ্ন ভাই অ্যান্সার দিয়েছেন। সবাই তাহলে ভালো থাকো, আজকের ক্লাসটা ভাই এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ নতুন একটা টপিকে তোমাদের সাথে দেখা হবে। জি ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর স্টুডেন্ট ভাইরা, তোমরা অনেকেই কোশ্চেন করছো যে ভাই আমরা হচ্ছে ওই ব্যাচ টাইমটা পরিবর্তন হচ্ছে কিনা। হ্যাঁ, তোমাদের হচ্ছে এই ব্যাচ টাইমে হচ্ছে ক্লাস হবে, যদি তোমরা কেউ চেঞ্জ করতে চাও সেটা হচ্ছে 4:45 আরেকটা ব্যাচ আছে, ওইটা ব্যাচ টাইমে ক্লাস করতে পারবা। এই তো আর কি। আর তোমাদের হচ্ছে কালকে ক্লাস আছে, তো ইনশাআল্লাহ জয়েন করো সবাই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।